আমি রাসেল আছির সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তো ঘটনাটা নাহিনের পুরাটা ঠিক মতো মনে ছিল না, তাই অনেক রিকোয়েস্টে এসে তার খালু এবং কাজিনদের সাথে কথা বলে পুরা ঘটনাটা তিনি সংগ্রহ করেন, এটা বলেছেন রিদওয়ান ভাই। তো ঘটনা শুরু করার আগে রিদওয়ান ভাই বলেছেন যে নাহিনের কাছ থেকে ঘটনাটা শুনে তিনি জিজ্ঞাসা করে এবং বলে যে তোর তো 100% শিওর তোর খালু ঘটনা বানিয়ে বলেছেন। তো ওনার কাজিন তাকে আশ্বাস দেয় এবং কনফার্ম করে, প্রুফ দেয় এবং বলে যে তার খালু খুবই সিরিয়াস প্রকৃতির মানুষ, উনি বানিয়ে গল্প বলার মতো মানুষ না। সব প্রুফের সাথে তিনি ঘটনাটা এখানে পাঠিয়েছেন। ঘটনাটা ঘটে তার তুই যার সাথে ঘটে, যার খালুর সাথে ঘটে, তার খালাতো বোনদেরকে তিনি জিজ্ঞাসা করেছে এবং বলেছে এটা সত্য এবং ঘটেছে। তো ঘটনা বিশ্বাস করাটা আপনাদের ব্যাপার। তো যেহেতু উনি পাঠিয়েছেন তাই আমরা ঘটনাটা বলছি। ঘটনাটা ঘটে জাহাঙ্গীর সাহেবের সাথে 2009 সালে। তিনি থাকেন নোয়াখালীর কাজিরহাটে। আর্থিকভাবে বেশ সচ্ছল এবং গ্রামের বিত্তবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন। জাহাঙ্গীর সাহেবের বউ আছে, তার 2 মেয়ে আছে। একজনের নাম লুনা আর একজনের নাম পুনম। তো লুনা আপুর বিয়ে হয়ে গেছে এবং পুনম আপুর ওই মুহূর্তে বিয়ের কথা চলছে। প্রথম রাতে তিনি তার ঘুম ভাঙে একটা অচেনা জায়গায় জাহাঙ্গীর সাহেবের। তিনি উঠে বসেন এবং আশেপাশে তাকান। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বাতাস বইছিল এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি বিদ্যুৎ চমকানোর আলোতে যতটুকু বুঝতে পারেন তিনি একটা ছোট্ট ছনের ঘরে একটা ছোট্ট চৌকির উপর বসে আছেন। ঘরটির একটি ছোট জানালা আছে এবং একটা ছোট দরজা আছে। জাহাঙ্গীর সাহেব বাইরে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পান জানালার ভেতর দিয়ে বেশ জোরে জোরে বৃষ্টির পানি ঢুকছে। তিনি তখন সেই খোলা দরজা দিয়ে বাইরে তাকান। আবারও তিনি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পান তার বাইরে অনেক ঘন গাছপালা, যেন তিনি কোনো জঙ্গলের মধ্যে আছেন। তিনি কতক্ষণ সেই চৌকির উপর বসে থাকলেন এবং বোঝার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন, তিনি কিভাবে আসলেন। তিনি অনেকক্ষণ ভেবেও যখন কোনো কিছু ভেবে পারলেন না, তার মনে হলো এটা কি তিনি স্বপ্ন দেখছেন। তিনি আশেপাশে আবারও নজর দিলেন। তিনি যে চৌকিতে বসে আছেন তা ছুঁয়ে দেখলেন। তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন, স্পর্শ পাচ্ছেন, এক নাগারে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে জোরে বাতাস বইছে। যখনই বিদ্যুৎ চমকাচ্ছে কিছু মুহূর্তের জন্য আশেপাশ সাদা হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন না, এটা স্বপ্ন হতে পারে না, স্বপ্ন এত বাস্তবধর্মী না। তিনি এর আগে অনেক ধরনের অদ্ভুত স্বপ্ন দেখেছেন, কিন্তু সেগুলো নিছকই স্বপ্ন, তা তিনি স্বপ্ন দেখার সময় বুঝতে পারতেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তা স্বপ্ন হওয়া অসম্ভব। এটা স্বপ্ন না হলে আর কোনো ব্যাখ্যাও নেই তার কাছে। তার মনে আছে তিনি তার ঘরে তার বিছানার উপর শুয়েছিলেন এবং ঘুমিয়েছিলেন। কেউ কি তাহলে তাকে ঘুমের মধ্যে অজ্ঞান করে এখানে নিয়ে আসলো? তো সম্ভব না। তিনি বসে বসে এসব ভাবছিলেন, হঠাৎ সেই ছনের ঘরটিতে আগুন ধরে যায়। জাহাঙ্গীর সাহেব দৌড়ে সেই ঘর থেকে বের হয়ে আসেন। তিনি দেখেন এই তীব্র বৃষ্টির মধ্যেও ঘরটি নিমিষের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়। তিনি পুড়ে যাওয়া ঘরটির সামনে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন। তার গায়ে তখন খুব জোরে বৃষ্টির পানি পড়ছে এবং ঝড়ো বাতাস লাগছে। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এত বৃষ্টির মধ্যেও ঘরটিতে আগুন লাগতে পারে। তখন তিনি শুনতে পান তার বাম দিকের জঙ্গল থেকে কিছু একটা তার দিকে আসছে। তখন তিনি তার মাথার উপর থেকে আজব ধরনের প্রাণীর ডাক শুনতে পায়। তিনি মাথার উপর দিকে ঘুরান এবং দেখতে পান বিশাল বিশাল বাদুড়ের আকৃতির প্রাণী গাছের সাথে ঝুলছে এবং তার দিকে তাকিয়ে অদ্ভুত এক আওয়াজে ডাকছে। তিনি উপরে তাকিয়ে সেই প্রাণীগুলোকে দেখছিলেন। ঠিক তখনই তিনি অনুভব করেন তার বাম দিক থেকে কিছু আছে। তিনি তার বাম দিকে তাকান আর দেখতে পান দানব আকৃতির 3-4টি অবয়বগুলো খালি গায়ে, অত্যন্ত পেশিবহুল দেহ, একটা মাত্র চোখ। তিনি দেখতে পান
অবয়বগুলো হাতে শেকল এবং শেকলের অপর প্রান্তে বাঁধা ছিল কয়েকটা নেকড়ের মতো প্রাণী। প্রাণীগুলো তার দিকে তাকিয়ে ঘের ঘের করছে, যেন কোনো কেউ তার দিকে কোনো জন্তুকে আটকে রেখেছে, এখনই ছাড়বে তার দিকে। তখন সেই দানবীয় অবয়বগুলো প্রাণীগুলোর শেকল খুলে দেয় এবং বলে, ধর। জাহাঙ্গীর সাহেব ভয় পেয়ে যান এবং তিনি জঙ্গলের ভিতর দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে একটা খাদের সামনে আসেন। তিনি থামার চেষ্টা করেন, কিন্তু কাদামাটি হওয়ার কারণে পা পিছলে পড়ে যান খাদের ভেতর। শরীরে এক ঝাঁকি দিয়ে তার ঘুম ভাঙে। তো যেভাবে ঝাঁকি দিয়ে আমাদের মাঝে মাঝে অগভীর ঘুম থাকলে আমরা ঘুম ঝাঁকি দিয়ে উঠে, সেরকম তিনি তখন তার বুকের উপর হাত দেন এবং অনুভব করেন তার শরীরের জামাটা ভেজা। তিনি মনে করেন হয়তো ঘামে ভেজে গেছে। প্রচুর ঘুম আসছিল, তাই তিনি স্বপ্নের কথা না ভেবে ওই মুহূর্তটাতে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে তার ঘুম ভাঙে। তিনি উঠে বসেন আর ভাবতে থাকেন কালকের স্বপ্নের কথা। তার বিশ্বাস হচ্ছিল না কালকে রাতে তার সাথে যা হয়েছিল তা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন না হলে আর কি হবে। তিনি ভাবলেন যে এটা নিয়ে বেশি ভাবা হচ্ছে, তাই তিনি ফ্রেশ হয়ে বাজারে যান। আর চিন্তা করেন না, বাজারে তার বেশ কয়েকটি দোকান আছে এবং সব কিছুর হিসাব তার রাখতে হয়, তাই তিনি সারাদিন ব্যস্তই থাকেন। সেই কথাটা মনেও তার কয়েকবার পড়লো, পরে আর পড়ছে না এবং তিনি চিন্তা করেন যে বারবার এটা নিয়ে ভেবে মনোযোগ নষ্ট করা যাবে না। তো তিনি বাজার থেকে সেদিন জলদি চলে আসেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এটা পরের দিনের ঘটনা। তিনি বুঝতে পারেন তিনি পানিতে সাঁতার কাটছেন আর আশেপাশে তার আরো কয়েকজন সাঁতার কাটছে। তিনি বুঝতে পারেন তিনি যে পরিস্থিতিতে আছেন। জাহাঙ্গীর সাহেব ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আর তিনি মুক্তিযুদ্ধের সময় সাথীদের সাথে নদীর রাত্রে অন্ধকারে অনেক সময় শত্রুর জন্য পাড়ি দিতেন, জাহাজের কাছে যেতেন, বিস্ফোরক সাথে রাখতেন, মাঝে মধ্যে সেগুলো ধ্বংসের প্ল্যান করতেন। জাহাঙ্গীর সাহেব বুঝতে পারেন ঠিক এখনই তিনি যে অবস্থায় আছেন, তিনি আরো অনুভব করেন যে তিনি জোয়ান হয়ে গেছেন। তিনি সামনে সাঁতার কাটা থামিয়ে দেন, আশেপাশে তাকান। রাতের আবছা আলোয় তিনি বুঝতে পারছিলেন তিনি নদীর মাঝখানে আছেন। তার সাথে রয়েছে আরো দুইজন, যাদের মাথা দেখতে পাচ্ছেন তিনি। তিনি পানির উপর ভাসছে। দূরে একটা জাহাজ দেখছেন যেটাতে কয়েকটা বাতি জ্বলছে। আজকেও তার মনে হচ্ছে এটা সম্পূর্ণ বাস্তব। তিনি অনুভব করতে পারছেন তার শরীর সম্পূর্ণ পানিতে। তিনি আশেপাশে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবকিছু স্পষ্ট। মানে রাতের আবছা আলোতে যতটা স্পষ্ট দেখা যায়। তার সাথীরা তাকে চাপা গলায় বলছে, কিরে থেমে গেলি কেন, তাড়াতাড়ি চল, বেশি সময় নেই আমগো হাতে। তিনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবেন আমি এইখানে কিভাবে। ঠিক তখনই একজন ছাতি চোখের পলকে পানির নিচে তলিয়ে যায়, এমন ভাবে যা দেখে জাহাঙ্গীর সাহেবের মনে হয় কিছু একটা তাকে হ্যাচকা টান দিয়েছে। এটা দেখে তার আরেকজন সাথী ঘাবড়ে যায়। তার সাথী তাকে জিজ্ঞেস করে, ওইটা কি ছিল? জাহাঙ্গীর সাহেব কিছুই বুঝতে পারেন না। তিনি তখন তার পেছনে পানিতে কিছু একটা আওয়াজের শব্দ শুনতে পান। তিনি মাথা ঘুরিয়ে পেছনে তাকান আর দেখতে পান পানিতে আলোড়ন হচ্ছে। ঠিক তখন তিনি শুনতে পান তার আরেকজন সাথীর সংক্ষিপ্ত চিৎকার। জাহাঙ্গীর সাহেব দ্রুত ছুটে পানির ঘুরে তাকান। তিনি আর তার সাথীর মাথা দেখতে পাচ্ছেন না। তার যে সাথী যেখানে ছিল সেখানে পানির আলোড়ন হচ্ছে, বুদবুদ উঠছে। তিনি বুঝতে পারলেন তার সাথীকে ওকে পানির নিচে নিয়ে গেছে কিছু একটা। জাহাঙ্গীর সাহেব তার আশেপাশে এসব হতে থেকে ভয় পেতে লাগলেন। চারদিক তাকাচ্ছেন, তিনি অনুভব করছেন তার আশেপাশে কিছু আছে। হঠাৎ পিছনে একটা শব্দ। তিনি মাথা ঘুরান আর তার মাথা ঘুরাতে তিনি দেখতে পান কিছু একটা নিমিষে পানিতে ডুব দেয়। তিনি মাথা ঘোরানোর সাথে সাথে ক্ষীণ সময়ের জন্য প্রাণীটিকে দেখতে পান। রাতের সেই আবছালো কিছু দেখতে পান, লম্বা কিছু, যার চোখ জল জল করছিল, চোখের পেছন থেকে লেজ পর্যন্ত খাঁজ কাটা। এই দৃশ্য ভুলবার দৃশ্য নয়, সিনেমাকেও এই দৃশ্য ভুল প্রমাণ করে। তিনি প্রাণীটিকে এই সামান্য বৈশিষ্ট্য দেখে চিহ্নিত করতে পারেন। জাহাঙ্গীর সাহেবের হৃদস্পন্দন বেড়ে যায়। তিনি চারদিকে ভয়ার্থভাবে তাকাতে থাকেন। তখন আশেপাশের সম্পূর্ণ স্তব্ধতা। তিনি ভাবেন প্রাণীটি আর নেই। হঠাৎ কিছু তার পা কামড়ে ধরে। তীব্র ব্যথা অনুভব করেন তিনি। মনে হয় তার পা এক পা ভেঙে গেছে। তিনি প্রচন্ড বিদ্যুৎ গতিতে পানির নিচে যেতে থাকেন।
তার দম বন্ধ হয়ে যাকে হতে থাকে এবং নিঃশ্বাস চেষ্টা করায় পানি গিলে ফেলেন। এক সময় তিনি দেখেন তিনি জ্ঞান হারিয়েছেন। ঘুম থেকে উঠেন সকালবেলা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হন এবং খাওয়া দাওয়া শেষ করে বাজারের উদ্দেশ্যে চলে যান। রাস্তা দিয়ে যাচ্ছেন আর স্বপ্নের কথা চিন্তা করছেন। ভাবলেন পরপর 2 দিন 2 রাত অদ্ভুত স্বপ্ন, আর তার স্বপ্নের প্রত্যেকটা মুহূর্ত পরিষ্কার মনে ছিল। কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাই ভাবলেন স্বপ্নই তো, অদ্ভুতই তো হবে। আর কিছু ভাবলেন না। এরপর প্রতিদিনের মতো বাজারে গিয়ে কাজ শুরু করে দেন এবং ঠিক প্রতিদিনের মতো রাতের বেলা বাসায় এসে শুয়ে পড়েন। তৃতীয় রাতে জাহাঙ্গীর সাহেব দেখতে পান তিনি একটি বাড়ির সামনের উঠোনে একটি চাটাইয়ের উপর বসে। তিনি বাড়িটির দিকে ভালো করে তাকাতেই তিনি বুঝতে পারেন এটা সেই বাড়ি যেখানে তিনি বড় হয়েছিলেন, অর্থাৎ এটা তার নিজেরই বাড়ি যেখানে আগে তিনি থাকতেন। তিনি নিজের হাত পার দিকে তাকান, তার হাত পা খুব ছোট হয়ে গেছে, তিনি আবার 5 বছরের হয়ে গেছেন। তিনি দেখতে পান তার মা তাকে ঘরের থেকে বলছে, তুই এখানে বসে থাক, আমি তেল নিয়ে আসছি। তার মনে পড়ে তখন তিনি যখন ছোট ছিলেন তখন তার মা শীতের সময় তাকে গোসল করিয়ে উঠানে বসিয়ে রাখত। তখন তিনি তার পিছনে শুনতে পান বানরের ডাক। তিনি ঘুরে পেছনে তাকান, তার মনে আছে যে তার বাড়ির উঠানের সামনে একটা ছোট বাঁশঝাড় ছিল। তিনি দেখতে পান সেই বাঁশঝাড়ের সামনে অনেকগুলো শিম্পাঞ্জির মতো প্রাণী দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। তখন তার মা তার ঘর থেকে বের হন এবং তার মাকে দেখতে পেয়ে প্রাণীগুলো বাঁশঝাড়ের ভেতর দৌড় দেয়। তার মা তখন হেঁটে তার সামনে আসে। তিনি দেখতে পান তার মা, যিনি আগেই মারা গেছেন, এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে। তার মাকে তিনি আবেগভূত হয়ে যান এবং তার অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তার মা তাকে জিজ্ঞেস করে, তিনি কাঁদছেন কেন? তখন তিনি দেখতে পান মানুষের মতো লম্বা একটা প্রাণী, যার সম্পূর্ণ শরীর কালো পশম দিয়ে ঢাকা। প্রাণীটির হাতে ছিল বিশাল ধারালো কিছু একটা। সেই প্রাণীটা তার মার পিছনে এসে দাঁড়ায়। তিনি তার মাকে বলতে আপ্রাণ চেষ্টা করছে যে তার পিছনে কিছু আছে, কিন্তু ভয়ের কারণে তিনি মুখ থেকে কথাই বলতে পারছিল না। প্রাণীটি সেই ধারালো বস্তু দিয়ে একটা কোপ দিয়ে তার মার গলাটা মাথা থেকে ইজিলি আলাদা করে ফেলে এবং মাথাটা তার সামনে ধুপ করে পড়ে। তো এটা দেখে তিনি চিৎকার করে ওঠেন। ঠিক তখন কিছু একটা তার পা ধরে খুব দ্রুত গতিতে তাকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে থাকে। তিনি তার আঙ্গুল দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করেন, তার নখে তখন মাটি ঢুকে যায়। তিনি তাকে টানতে টানতে সেই বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যায়, কেন কেউ ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে তাকে। অনেক ঘুমার্ত ছিলেন বলে স্বপ্ন নিয়ে তিনি আর কিছু ভাবেন না। তার ঘুম ভেঙে যায়। তখন কিছুক্ষণ পর তিনি আবার ঘুমিয়ে পড়েন। প্রতিদিনের মতো তিনি ঘুম থেকে ওঠেন এবং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাজারে যান। সারাটা দিন স্বপ্নের কথা মনে পড়ে তার, তাও চেষ্টা করেন কাজে মনোযোগ দিতে, কিন্তু পারছিলেন না। একইভাবে ডাকতে বাড়ি ফেরেন এবং শুয়ে পড়েন। চতুর্থ রাতে জাহাঙ্গীর সাহেব দেখতে পান তিনি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রাস্তাটা খুবই চওড়া, রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো এবং তারপর রাস্তাটা ঢালু হয়ে আশেপাশে শুধু মাঠ আর মাঠ। তিনি বুঝতে পারলেন তিনি কোনো মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন। তিনি দেখতে পান মাথার উপরে একটা পূর্ণিমার রাতের মতো চাঁদ। তিনি কতক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন এবং আশেপাশে নজর দেন। কাজে আজকেও তার আশেপাশের সবকিছু একদম বাস্তবের মতো স্পষ্ট, স্বপ্ন একদম বাস্তব। তিনি চাঁদের দিকে তাকান। আমরা চাঁদের দিকে তাকালে যে দাগগুলো দেখতে পাই তিনি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি দেখেন রাস্তার অপর পাশ কয়েকজন মানুষ সাদা কাপড় পরা এবং তার একটা লাশের খাটিয়া নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জাহাঙ্গীর সাহেবও তাদের পিছনে হাঁটতে শুরু করেন। অনেকক্ষণ হাঁটার পর সেই লোকগুলো রাস্তা হতে ডান পাশের একটা মাঠে নেমে যায়। জাহাঙ্গীর সাহেব লোকগুলোর পিছনে একটা দূরত্ব বজায় রেখে সেই মাঠে নেমে পড়েন। তখনও গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। মাঠ দিয়ে কিছুটা দূর যাওয়ার পর লোকগুলো একটু আগে থেকে খুঁড়ে রাখা একটা কবরের সামনে লাশটাকে নিয়ে রাখে। তারপর লোকগুলো লাশটাকে রেখে ওখান থেকে চলে যায়। জাহাঙ্গীর সাহেব নিজের অজান্তেই হেঁটে সেই লাশের খাটিয়ার সামনে যান। তিনি তখন লাশের মুখের উপর থেকে কাপড় সরান
তিনি দেখতে পান তিনি নিজেই শুয়ে আছেন লাশ হয়ে। তখন তার পিছন থেকে তিনি শুনতে পান, ও আইসোস তাহলে। তিনি পিছনে ঘুরে তাকান এবং দেখেন সেই আগের লোকগুলো তার পেছনে দাঁড়িয়ে আছে। তখন লোকগুলো বলে ওঠে, রেডি হ, তোকে কবরে রাখবো। জাহাঙ্গীর সাহেব ভয় পেয়ে যান এবং রাস্তার দিকে দৌড় লাগান। দৌড়ানোর সময় তিনি পেছনে ঘুরে দেখতে পান সাদা কাপড় পরা সেই লোকগুলো তার পেছনে হাওয়ায় ভাসতে ভাসতে আসছে। জাহাঙ্গীর সাহেব মাঠ থেকে রাস্তায় উঠে যান এবং রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে থাকেন। তিনি এক পর্যায়ে আবারও পিছনে ঘুরে তাকান, কিন্তু লোকগুলোকে আর দেখতে পান না। অনেকক্ষণ দৌড়ানোর কারণে তিনি হাঁপিয়ে যান এবং হাঁটুর উপরে হাত রেখে ভর দিয়ে দম নিতে থাকেন। হঠাৎ তিনি পিছন থেকে একটা আলোক রশ্মি তার পেছনে আছে বুঝতে পারেন। পিছনে তাকান এবং দেখতে পান একটা বাস তার দিকে অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে। জাহাঙ্গীর সাহেব নাড়ার চেষ্টা করছে, কিন্তু নড়তে পারছে না। বাসটা যখন তার থেকে অল্প দূরত্বে আর হর্ন দিতে থাকে, তখন নিজের গতি তিনি কম করে, বাসের নিজের গতি কম করে না। বাসটা এক সময় তার একেবারে খুব কাছে চলে আসে এবং তাকে ধাক্কা মারতে যাবে, ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভাঙতেই দেখেন ফজরের আজান হচ্ছে। তিনি উঠে বসেন এবং ভাবতে থাকেন যে প্রতিদিন রাতে একই রকম এইরকম স্বপ্ন তো দেখার কথা না। তিনি ভাবলেন যে আজকে আর তিনি স্বপ্ন নিয়ে ভাববেন না। সারাক্ষণ অনেক অনিচ্ছা সত্ত্বেও স্বপ্নগুলো তার মনে পড়তে থাকে। তিনি অন্যদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েন এবং পঞ্চম রাতে তার মাথার নিচের দিকে, জাহাঙ্গীর সাহেব দেখেন জাহাঙ্গীর সাহেবের মাথা নিচের দিকে এবং তিনি মাথা উঁচু করে তাকান। তিনি দেখতে পান তিনি একটা ছোট্ট ঘরের কোনায় বসে আছেন। একটা ছোট জানালা ছিল সেই ঘরে, সেটাতে তিনি বাইরে তাকান। তিনি দেখতে পান বাইরে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে এবং কতগুলো গাছ আছে যেগুলো বাতাসে দুলছে। তিনি বুঝতে পারলেন তিনি কোনো জঙ্গল টাইপের এলাকায় আছেন। তার নজর পড়ে ঘরের অন্য কোনায়, যেখানে একটা বাল্ব জ্বলছে। বাল্বের নিচে একজন লোক বসে আছে তার দিকে পিঠ করে, এবং লোকটি বসে বসে কিছু করছে। লোকটি ছিল খালি গায়ে এবং একটি সাদা লুঙ্গি পরা। জাহাঙ্গীর সাহেব শুনতে পাচ্ছিলেন লোকটির কাছ থেকে ধপ ধপ আওয়াজ আসছিল, ঠাক ঠাক টাইপের আওয়াজ, কোনো মোটা কাঠের দিকে সাথে কোনো কিছু বাড়ি দিতে থাকলে যেমন শব্দ আসে, যেমনটা আপনারা কাঠের গুঁড়ির উপরে কসাইরা যেভাবে বাড়ি দিতে থাকে সেরকম বাড়ি। জাহাঙ্গীর সাহেব উঠে দাঁড়ান। তিনি চাপা পায়ে লোকটির কাছে যান এবং ঠিক তার পিছনে গিয়ে দাঁড়ান। তিনি লোকটির কাঁধের উপর উকি দেওয়ার চেষ্টা করেন লোকটি কি করছে দেখার জন্য। তিনি দেখেন একটা মোটা কাঠের গুঁড়ি, ওটার উপরে লোকটার ডান হাত রাখা এবং সেই ডান হাতটা লোকটার বাম হাত দিয়ে চাপাতে দিয়ে কোপাচ্ছে। জাহাঙ্গীর সাহেব ভয় পেয়ে যান এবং তিনি ঘরের বাইরে দৌড় দেন। ঘরের বাইরে গিয়ে তিনি দেখেন ঘরটি হলো একটি সমান জমিনের উপর। ঘরের পেছন দিয়ে জমিন খাড়া হয়ে উপরে উঠে গেছে এবং ঘরটির সামনের জমিন ঢালু হয়ে নিচে নেমে গেছে। তিনি বুঝতে পারেন তিনি একটি পাহাড়ে আছেন। জাহাঙ্গীর সাহেব তখন দেখেন ঘরের ভেতর থেকে যে বাল্বটির আলো আসছিল সেটি বন্ধ হয়ে গেছে। তিনি তখন পাহাড়ের ঢাল দিয়ে দৌড়ে নিচে নামতে থাকেন। দৌড়াতে দৌড়াতে তিনি হোঁচট খেয়ে পড়ে যান এবং পাহাড়ের ঢাল বেয়ে গড়াতে থাকেন। তিনি তার হাত দিয়ে আশেপাশের গাছগুলোকে ধরার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি অনেক গতিতে নিচে নামতে থাকেন। এক পর্যায়ে একটা সমান জায়গায় এসে থামেন। তিনি উঠে দাঁড়ান এবং দেখেন এটা পাহাড়ের সাথে লাগোয়া একটা রাস্তা। রাস্তাটা প্রচন্ড পরিষ্কার এবং অনেক সরু। রাস্তার পাশে একটু দূর পর পর ছিল স্ট্রিট ল্যাম্প। তিনি রাস্তার যে পাশ থেকে এসছিলেন অপর পাশে যান এবং নিচে তাকান। তিনি দেখতে পান একদম খাড়া একটা খাদ, যেটার তল দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। তিনি তখন রাস্তা দিয়ে কিছুটা নিচে নেমে যান। তিনি কিছুটা দূরে যাওয়ার পর দেখেন একটা লোক রাস্তার পাশে স্ট্রিট ল্যাম্পের দিকে নিচে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। জাহাঙ্গীর সাহেব হেঁটে সেই লোকটার কাছে যান, তার পিছে গিয়ে দাঁড়ান। তিনি লোকটাকে ভাই বলে ডাক দেন। লোকটা যেন তার আওয়াজ শুনতেই পেল না, আগের মতোই অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। তিনি আরো কয়েকবার ডাক দিল, লোকটা কানে কোনো সাড়া দেয় না। তখন তিনি ভয় পেয়ে লোকটার কাঁধে হাত রেখে আবারও ডাক দেন, ভাই। লোকটা তখন তার দিকে ঘুরে তাকায়। জাহাঙ্গীর সাহেবকে দেখেন লোকটা কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে থাকেন,
হঠাৎ লোকটার চোখ মুখ ভয়ে ছেয়ে যায় এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, এবং লোকটা জোরে একটা চিৎকার দেয় এবং দৌড় দেয়, কোনো কিছু না ভেবে রাস্তার অপর পাশের খাতে লাফ দিয়ে দেয়। তিনি যখন এটা অনুভব করে হতচকিত হয়ে যান, তিনি ভাবছিলেন এসব তার সাথে কি হচ্ছে। হঠাৎ করে তিনি দেখেন তার পেছনে কেউ দাঁড়িয়ে। তিনি ঘুরে দাঁড়ান, তাকান। জাহাঙ্গীর সাহেব দেখেন সেই মাটির ঘরে থাকা লোকটি এখন ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। লোকটির ডান হাত ছিল কাটা এবং সেই হাত দিয়ে রক্ত পড়ছে, এবং বাম হাতে সেই চাপাতিটা সে ধরে আছে। এরপর তার ঘুম ভেঙে যায় এবং ফজরের আজানে শুনতে পান দূরের মসজিদ থেকে। আজকে জাহাঙ্গীর সাহেব ঠিক করেন যে তার স্বপ্নের কথা আর ভাববেন না, এবং আবারও একইভাবে চেষ্টা করেন যত সম্ভব তাকে ব্যস্ত রাখার, এবং তার এক দুই দিন স্বপ্নের দিকে মনোযোগও যায় না। তিনি বাসায় আসেন, রেগুলার কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েন, সকালে উঠবে এই চিন্তা করে। ঘুমের মধ্যে জাহাঙ্গীর সাহেব চোখ খোলে। তিনি কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছেন না। তিনি অনুভব করেন তিনি শক্ত কিছু একটার উপর শুয়ে আছেন, এবং তার মুখ সহ পুরো শরীর একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তিনি কাপড় সরান, তারপর তিনি শোয়া অবস্থা থেকে উঠে বসেন। তিনি দেখেন তিনি একটি বড় রুমে আছেন। রুমের কোণার দেয়ালে একটা ছোট ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে সামান্য লাইটের আলো আসছে। তিনি আশেপাশে মাথা ঘুরান। তার বুক ধুক ধুক করে ওঠে। তিনি দেখেন একটা স্ট্রেচারের উপর তিনি বসে আছেন, আর আশেপাশে 10-12টা স্ট্রেচারগুলোর উপর সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে লাশ। তিনি ভয় পেতে থাকেন, বুঝতে পারছিলেন না হঠাৎ করে সেখানে কি করবেন। তিনি শুনতে পাচ্ছেন আঁচড়ের আওয়াজ আসছে কোথা থেকে। তিনি শুনেন সেই রুমের বাইরে স্ট্রেচার নাড়াচাড়া করার আওয়াজ। হাসপাতালের স্ট্রেচার যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। তিনি বুঝতে পারেন তিনি একটা হাসপাতালের মর্গে আছেন। হঠাৎ তার আশেপাশে স্ট্রেচারে থাকা লাশগুলো কাঁপতে শুরু করে। জাহাঙ্গীর সাহেব এটা দেখেন, ভয় পেয়ে যান। রুমের দরজার সামনে গিয়ে দরজা পেটাতে থাকেন এবং ডাকতে থাকেন যদি কেউ তার ডাক শুনতে পায়। জাহাঙ্গীর সাহেবের তখন মনে হচ্ছিল এটা স্বপ্ন না, এটা সম্পূর্ণ বাস্তব। তিনি দরজায় বাড়ি মারছেন, এমন সময় তিনি শুনতে পান সেই লাশগুলো কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। তিনি তখন তার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান। তিনি দেখেন লাশগুলো আস্তে আস্তে উঠে বসছে, আর সাথে সাথে সেই ভেন্টিলেটর দিয়ে যে সামান্য আলোটুকু আসছিল সেটা বন্ধ হয়ে গেছে। এমন সময় সেই মর্গের দরজা খুলে যায়। জাহাঙ্গীর সাহেব হন্তদন্ত হয়ে সেই রুম থেকে বের হয়ে আসেন। তিনি দেখেন তার সামনে একটা সোজা করিডোর, যেমনটা হাসপাতালে দেখা যায়, সুন্দর করিডোর। দেখেন করিডোরের বাম দিকে একটা রুমের লাইটের আলো আছে, এবং সেটাই একমাত্র আলোর উৎস, আর কোনো জায়গা থেকে আলো জ্বলছে না। তিনি দৌড়ে যান সেই রুমের দিকে, রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ান। তিনি দেখেন সেই রুমের আরেকটা স্ট্রেচার, ওই স্ট্রেচারের উপর আরেকটা লাশ রাখা, লাশের পাশে একটা লম্বা স্টুলের মতো, যেটার উপর দিয়ে বিভিন্ন ধারালো বস্তু রাখা। জাহাঙ্গীর সাহেব অনুমান করেন সেগুলো লাশ কাটার সরঞ্জাম। সেই রুমের সাইড থেকে একজন লোক আসে। লোকটা সেই ধারালো সরঞ্জামগুলো মধ্য থেকে একটা সরঞ্জাম হাতে তুলে নেন এবং লাশটার বুক কাটতে শুরু করেন। লাশটা কিছুটা কাটার পর লোকটা হঠাৎ মাথা ঘুরিয়ে জাহাঙ্গীর সাহেবের দিকে তাকায়। জাহাঙ্গীর সাহেবের চোখাচোখি হয়ে যায় লোকটার সাথে। লোকটা তখন সেই রুমের দরজার কাছে আসে আর জাহাঙ্গীর সাহেবের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তখন করিডোর সম্পূর্ণ অন্ধকার। জাহাঙ্গীর সাহেব শুনতে পান তার বাম দিক থেকে, অর্থাৎ সেই মর্গের দিকে ভারী কিছু আওয়াজ আসছে। জাহাঙ্গীর সাহেব বুঝতে পারেন আওয়াজটা লোহার কোনো একটা বস্তুর। হঠাৎ কিছু একটা তার পা পেঁচিয়ে চলে। জাহাঙ্গীর সাহেব বস্তু দিতে হাত দিয়ে বুঝতে পারেন সেটা একটা মোটা লোহার শিকল। হঠাৎ শিকলটি কেউ জোরে একটা টান দেয়। জাহাঙ্গীর সাহেব হঠাৎ টান খাওয়ায় নিচে পড়ে যান। তখন সেই শিকলটি কেউ টানতে থাকে এবং জাহাঙ্গীর সাহেবও সেই শিকলের টানের সাথে সেই মর্গের দিকে যেতে থাকেন। আর কিছু মনে নেই তার। ঘুম ভাঙে তার স্ত্রীর ডাকে। তার স্ত্রী তাকে ডাকছে উঠে নাস্তা করার জন্য। জাহাঙ্গীর সাহেব তখন আর মাথায় আসে না স্বপ্নের কথা। তিনি ধরপর করে উঠে পড়েন এবং ফ্রেশ হয়ে নাস্তা করে বাজারে চলে যান। এরপর তিনি যখন রাতে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে শুতে যাবেন, তার মনে পড়ে গত রাতের স্বপ্নের কথা।
জাহাঙ্গীর সাহেবের ভয় লাগতে থাকে তার স্বপ্নগুলোর কথা ভেবে। তিনি কিছুতেই ঘুমাতেই পারছিলেন না, ঘুমাতেই ভয় পাচ্ছিলেন যে আজকেও আবার কি ভয়ের স্বপ্ন দেখবেন। ঠিক করেন আজকে রাত আর ঘুমাবে না। তিনি বিছানার সাথে বালিশ রেখে হেলান দিয়ে বসেন। অনেকক্ষণ জেগে থাকেন, কিন্তু তার অনেক জেগে থাকা সত্ত্বেও একটা সময় অভ্যাসের বশে তিনি ঘুমিয়ে পড়েন। সপ্তম রাতে জাহাঙ্গীর সাহেব শুয়ে আছেন মাটির উপরে। তিনি চোখ খোলেন এবং বুঝতে পারেন তিনি একটি লেপ ঝোপের ভেতর মাটির উপর শুয়ে আছেন। তিনি উঠে বসেন। তিনি অনুভব করেন তার অনেক দুর্বল লাগছিল। তিনি ঝোপের বাইরে তাকালে দেখেন কয়েকজন কৃষক তার থেকে কিছুটা দূরে খেতে কাজ করছে। তিনি দাঁড়ান এবং হেঁটে লোকগুলোর কাছে যান এবং লোকগুলোকে ডাকেন। তো লোকগুলো তার দিকে তাকায়। হঠাৎ করে তাকানোর পর লোকগুলো তখন চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, যেন লোকগুলো কোনো বাঘ দেখতে পেয়েছে। তখন তার শরীর দুর্বল অনুভব করে সে ক্ষেতের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়েন। একটু পর তিনি দেখেন অনেকগুলো লোক ক্ষেতের আইল ধরে তার দিকেই হেঁটে আসছে লাঠি সোটা নিয়ে। যখন লোকগুলো তার সামান্য দূরে আসে তখন লোকগুলো তার দিকে বলে, ওই যে এখনো যায় নাই, এবং তার দিকে লাঠি তাক করে দৌড়ে মারতে আসে। জাহাঙ্গীর সাহেব এটা দেখে ঘাবড়ে যান। তিনি দেখেন তার পাশে একটা মাঠের মতো, যেখানে তার মাথা সমান লম্বা লম্বা ঘাস। তিনি কি করবেন না পেরে সেই ঘাসগুলোর মধ্যে ঢুকে পড়েন। তিনি শুনতে পাচ্ছেন সেই লোকগুলো বলছে, এখন আর ধরা যাবে না, এক কাজ কর বলে কিছু একটা বলে তিনি ঠিক মতো শুনতে পান না। একটু পর তিনি দেখেন তার একটু সামনে থেকে ধোঁয়া আসছে বাতাস থেকে। তিনি আওয়াজ শুনতে পান তার সামনের ঘাসগুলো পুড়ছে কটকট করে। তিনি বুঝতে পারেন লোকগুলো সেই ঘাসে আগুন লাগিয়ে দিয়েছে তাকে বের করবার জন্য। তিনি আশেপাশে তাকান। তিনি ঘাসের ফাঁক দিয়ে দেখেন সেই ঘাসের পরে একটা ছোট ক্ষেত, আর সেই ক্ষেতের পরে একটা ঘন জঙ্গল আছে। ভাবেন যে এখন বাঁচতে হলে জঙ্গল ঢুকে যেতে হবে। তো এখানে আগেই বলা আছে যে জাহাঙ্গীর সাহেবের কাছে সম্পূর্ণ স্বপ্নগুলো সম্পূর্ণ বাস্তব। তখন মনে হচ্ছিল তার জীবন সংশয় আছে। তিনি তখন সেই ঘাস থেকে দৌড়ে বের হন এবং জঙ্গলের দিকে দৌড় দেন। তাকে দেখে সেই লোকগুলো তার পেছনেও ওই ওই বলে লোক দৌড় দেয়। তিনি কোনো মতে সেই ক্ষেত পার করে জঙ্গলে গিয়ে ঢোকেন। সম্পূর্ণ জঙ্গলটির মাটি ছিল 2 ফুট পানির নিচে। পানির রং ছিল কালো, আর গাছগুলো গোড়া ছিল সম্পূর্ণ পানিতে। জাহাঙ্গীর সাহেব সেই পানিতে নামেন এবং 10 কদম দৌড়ানোর পর কিছুর সাথে হোঁচট খেয়ে তিনি পড়ে যান। তিনি উঠে দাঁড়ান আর দেখেন সেই লোকগুলো ঠিক সেই জঙ্গলের ক্ষেতের বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে আর তাকেই দেখছে। লোকগুলো এমন ভাব করছিল যেন তারা সেই জঙ্গলে পা দিতে ভয় পাচ্ছিল। জাহাঙ্গীর সাহেব ভাবেন যে এই সুযোগ এখান থেকে পালানোর। জঙ্গলের ভেতরে তিনি দৌড় দেন। কিছুক্ষণ পর তিনি আর লোকগুলোকে দেখতে পাচ্ছিলেন না। তিনি একটি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ানোর কারণে অনেক ক্লান্ত লাগছিল। তিনি যখন গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দম নিচ্ছেন, অনুভব করেন তার ঘাড়ের উপরে ফোঁটা ফোঁটা করে কিছু পড়ছে। তিনি ঘাড়ে হাত দেন। তিনি হাত সামনে দেখেন তার হাতে কালো থকথকে কোনো একটা তরল পদার্থ। তিনি মাথা উপরে ঘোরান। তিনি গাছগুলো মাঝের ফাঁক দিয়ে সেই সূর্যের আলো আসছে সেটা দেখতে পান। আর আশেপাশের গাছগুলোর উঁচু ডালগুলো শয়ে শয়ে ফাঁসিতে লাশ ঝোলানো। তিনি দেখেন আর আশেপাশের পানিগুলোতে বুদবুদ করে কিছু একটা উঠছে। তিনি দেখেন সেই বুদবুদের জায়গাগুলো থেকে কালো আর সবুজ রঙের কাদার মতো পদার্থ কতগুলো অবয়ব উঠে আসে। অবয়বগুলো পানির মধ্য দিয়ে তার দিকে হেঁটে আসতে থাকে। এমন সময় তার ঘুম ভেঙে যায়। তিনি হাঁপাতে হাঁপাতে ওঠেন শোয়া থেকে। তিনি দূরের মসজিদ থেকে ফজরের আজান পাচ্ছেন। তার তখন এসব স্বপ্নের কারণে ক্লান্তি লাগতে শুরু করে। তিনি আর নিতে পারছিলেন না। তার কাছে এখন রাতে ঘুমানো মানেই স্বপ্ন দেখা, ভয়ের স্বপ্ন দেখা। কিন্তু রাত হতেই তার প্রচুর ঘুম আসতে শুরু করে। তার মনে হয় নিশ্চয়ই তার উপর কোনো খারাপ কিছুর প্রভাব পড়েছে। তিনি মাথায় হাত দিয়ে খাটের উপর বসে আছেন। একটু পরে তার স্ত্রী জেগে যায়। তার স্ত্রী জিজ্ঞেস করে, এভাবে বসে আছো কেন? তিনি তার স্ত্রীকে বলেন স্বপ্নের কথা বলবেন যে স্বপ্নের কথা, কিন্তু পরে স্ত্রীটা চিন্তা করবে, এই জন্য তিনি আর কিছু বলেন না ওই সময়।
প্রতিদিনের মতো সকালবেলা তিনি কাজে চলে যান। কাজ থেকে বাড়ি ফেরার পথে তিনি ওই সেখানের এক মসজিদের ইমামের সাথে দেখা করেন। ইমামকে শুধু বলেন যে তিনি গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন খারাপ খারাপ স্বপ্ন দেখছে এবং ভয়ের স্বপ্ন। ইমাম তাকে পানি পড়া দেন এবং রাতে শোয়ার আগে বিসমিল্লাহ বলে ঘুমাতে বলেন, যাতে তিনি বলতে যে ইনশাল্লাহ স্বপ্ন দেখবেন না খারাপ। কিন্তু জাহাঙ্গীর সাহেব জানতেন না যে তার সাথে যা যা হচ্ছে শুধু পানি পড়া দিয়ে যাবার নয়, তার সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর স্বপ্ন। তিনি রাতে ঘুমানোর আগে সেই পানি খান আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, আর তিনি খারাপ স্বপ্ন দেখবেন না এটাও চিন্তা করেন। কিন্তু সেই অষ্টম রাতে জাহাঙ্গীর সাহেবের ঘুম ভাঙে শক্ত জমিনের উপর। তিনি উঠে বসেন এবং বুঝতে পারেন তিনি তার বাড়ির ছাদে পারছিলেন, এটাও বুঝতে পারছিলেন তার ছাদে তিনি কখন ছাদে আসলেন। তিনি ভাবলেন তাহলে কি ঘুমের মধ্যে তিনি হেঁটে হেঁটে ছাদে চলে আসছে। তিনি তার মাথার উপর সাই সাই করে কিছু চলে যাওয়ার শব্দ পান। তিনি উপরে তাকান। জাহাঙ্গীর সাহেব দেখেন তার মাথার উপর দিয়ে কতগুলো আগুনের গোলা উড়ে গিয়ে তার বাড়ির পেছনের গাছে গিয়ে পড়েছে। তিনি তখন তার ছাদের সিঁড়ির দরজার কাছে যান। তিনি দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু দরজা খুলতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন দরজা ভেতর থেকে বন্ধ। তখন তিনি ছাদের রেলিংয়ের কাছে যান। তিনি তার স্ত্রী ও মেয়ের নাম ধরে ডাকছেন। অনেকক্ষণ ডাক দেওয়ার পরেও যখন কেউ সাড়া দিচ্ছে না, তিনি তখন পিছনে একটা আওয়াজ শুনতে পান। তিনি পেছনে তাকান আর দেখেন সেই ছাদের দরজা খুলে গেছে। তিনি তখন সেই ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে বাড়িতে প্রবেশ করেন। তিনি তখন তার রুমে যান। তার বাড়ি তখন সম্পূর্ণ অন্ধকার আর জানালাগুলো খোলা, যেটা দিয়ে সামান্য আলো আসছে। তিনি তার রুমের লাইট জ্বালানোর জন্য সুইচ অন করেন, কিন্তু লাইট জ্বলে না। তিনি ভাবেন হয়তো লোডশেডিং হচ্ছে। তিনি আবছালোয় দেখেন তার স্ত্রী খাটের উপর দেয়ালের দিকে ফিরে শুয়ে আছে। তার স্ত্রীকে দেখে তার একটু অদ্ভুত লাগছিল। তিনি তার স্ত্রীকে ডাক দেন কয়েকবার, কিন্তু তার স্ত্রী জাগে না। তিনি তার স্ত্রীর কাছে যান এবং কাঁধে হাত দিয়ে ঝাঁকি দেন জাগানোর উদ্দেশ্যে। তিনি অনুভব করেন তার স্ত্রীর শরীর অনেক শক্ত কাঠের মতো। তিনি স্ত্রীর হাত ধরে টান দেন। টান দেওয়ার কারণে তার স্ত্রীর শরীর তার দিকে ফিরে আসে। তিনি দেখেন তার স্ত্রীর মতো দেখতে একটা কাঠের পুতুল বিছানার উপর পড়ে আছে। হঠাৎ পুতুলটা লাফ দিয়ে তার গলা টিপড়ে ধরে। তিনি চেষ্টা করছিলেন হাত ছাড়াতে, কিন্তু হাতগুলো অনেক শক্ত ছিল আর অনেক জোরে তার গলা টিপ দিয়ে ধরে আছে। তার দম করতে শুরু করে। তখন তার ঘুম ভেঙে যায়। জাহাঙ্গীর সাহেব দেখেন তার স্ত্রী তাকে ডাকছে। তিনি উঠে বসেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কেন ডাকছো। তার স্ত্রী তখন তাকে বললেন যে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় জাহাঙ্গীর সাহেবের গোঙানির আওয়াজে। তিনি উঠে দেখেন জাহাঙ্গীর সাহেব নিজের গলা নিজেই টিপ দিয়ে ধরে আছেন এবং গোঙাচ্ছেন। তিনি তখন জাহাঙ্গীর সাহেবকে ডেকে তোলার চেষ্টা করেন এবং তার হাত গলা থেকে সরানোর চেষ্টা করেন। তখন জাহাঙ্গীর সাহেবের ঘুম ভেঙে যায়। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, কোনো খারাপ স্বপ্ন দেখেছ। জাহাঙ্গীর সাহেব তার স্ত্রীকে বলেন যে এখন ঘুমাও, কালকে সকালে বলবো। এর পরের দিন সকালে তার স্ত্রী এবং মেয়ে অর্থাৎ বনু আপুকে তার গত 7-8 দিনের দেখা স্বপ্নগুলোর কথা তিনি বলেন। এগুলো শুনে তার পরিবার চিন্তায় পড়ে যায়। তার স্ত্রী তাকে বলে যে তার উপর হয়তো কোনো জিনের আছর পড়েছে। এর পরের কয়েকদিন ধরে জাহাঙ্গীর সাহেব অনেক হুজুর কবিরাজের কাছে যায়। ওনাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কাজ হয় না। তিনি পরের কয়েকদিন ধরে খারাপ স্বপ্ন দেখতেই থাকেন। সাথে সাথে জাহাঙ্গীর সাহেব শারীরিকভাবে দুর্বল হতে থাকে, তার ওজন কমতে থাকে। এর কিছুদিন পরের দিনগুলোতে তেমন কিছু ঘটনা ঘটে না। হুজুর কবিরাজ দেখেন, কিন্তু তার খারাপ স্বপ্ন এরপরও বেশ কয়েকদিন ধরে চলে। 9ম রাতের কথা। জাহাঙ্গীর সাহেবের চোখ বন্ধ। তিনি অনুভব করছেন তার কিছুটা ঠান্ডা লাগছে। তিনি চোখ খুলেন, তিনি দেখেন আকাশে কাস্তের মতো চাঁদ, যেটা দিয়ে ধান কাটে কাস্তে। তিনি উঠে দাঁড়ান, আশেপাশে নজর দেন। তিনি ঠিক বুঝতে পারছিলেন না তিনি কোথায় আছেন। তিনি তার আশেপাশে রেলিং দেখতে পান। তিনি উঠে রেলিং এর পাশে গিয়ে নিচে নজর দেন। তিনি বুঝতে পারেন তিনি একটা বিশাল বড় জাহাজে আছেন। জাহাঙ্গীর সাহেব চারদিকে তাকান আর তিনি দেখেন বেশিরভাগ জায়গা জুড়ে যতটুকু নজর যায় শুধু সমুদ্রের পানি আর জাহাজটি একটি দ্বীপের কিনারায়। তিনি দ্বীপের সৈকতের দিকে নজর দেন। দেখেন সৈকতের এক একটি জায়গায় এক একটি আগুন জ্বলছে, আর সেই আগুনের সামনে কেউ একজন বসে আছে।
জাহাঙ্গীর সাহেব অনুভব করেন হালকা হালকা বাতাস বইছে। জাহাঙ্গীর সাহেবের ভালো লাগতে শুরু করে এবং তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন। হঠাৎ তিনি তার পেছনে পায়ের শব্দ শুনতে পান। জাহাঙ্গীর সাহেব ঘুরে তাকান, দেখতে পান একটি ছোট্ট মেয়ে মোমবাতি হাতে একটি গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার কাছে মেয়েটিকে খুব পরিচিত লাগছিল, কিন্তু মেয়েটা ঠিক কে তিনি বুঝতে পারছিলেন না, যেহেতু মেয়েটা তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তিনি মেয়েটাকে ডাক দেন। মেয়েটা তার ডাক দেওয়ার সাথে সাথে সেই গেট দিয়ে কোথাও চলে যায়। তিনি গেটটির পাশে যান আর দেখেন কতগুলো সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। তিনি দেখতে পাচ্ছিলেন মেয়েটি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেয়েটি হাঁটতে শুরু করে। জাহাঙ্গীর সাহেব মেয়েটির পিছনে যেতে শুরু করে। জাহাঙ্গীর সাহেব যত দ্রুতই চলুক না কেন, তার সাথে মেয়েটিকে নির্দিষ্ট দূরত্বেই থেকে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে অনেক সিঁড়ি দিয়ে নেমে অনেক প্যাসেজ ক্রস করে তিনি জাহাজ থেকে সেই সমুদ্র সৈকতে গিয়ে নামেন। তিনি সেখানে গিয়ে মেয়েটিকে আর দেখতে পান না। তিনি দেখেন যে দূরে আগুন জ্বলছে আর সেই আগুনের সামনে একজন মোটা লোক জীর্ণ একটা চাদর জড়িয়ে বসে আছে। জাহাঙ্গীর সাহেব হেঁটে লোকটার কাছে যান। তিনি যখন লোকটার থেকে 10 কদম দূরত্বে, ঠিক তখন তিনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। তিনি দেখেন আগুনের সামনে কতগুলো মোটা কাঠি বালুর মধ্যে খাড়া করা, এবং সেই কাঠিতে মানুষের কাটা হাত গাড়ানো। চাদর জড়ানো লোকটি তখন একটি কাঠি হাতে নেয় আর কাটা মানুষের হাতটা চাবাতে থাকে। অনেক মজা করে খাচ্ছিল। লোকটা জাহাঙ্গীর সাহেবের দিকে তাকায়। লোকটা এরপর আরেকটা কাঠি নিয়ে জাহাঙ্গীর সাহেবের দিকে ছুঁড়ে বলে, খা। তখন জাহাঙ্গীর সাহেব তার পায়ের সামনে পড়ে থাকা কাটা আগুনে ঝলসানো হাতটির দিকে তাকায়। হাতটির দিকে ধোঁয়া আসছিল। হঠাৎ হাতটি লাফ দিয়ে তার পা চেপে ধরে। জাহাঙ্গীর সাহেব এটা দেখে আটকে ওঠেন আর তার পা ঝাগাতে থাকেন। এটা দেখে চাদর জড়ানো লোকটি হা হা করে হাসতে থাকে। এমন সময় তার ঘুম ভেঙে যায় তার স্ত্রীর ডাকে। তার স্ত্রী বলে, অনেক জোরে হাত পা নাড়াচ্ছিলা তুমি। এবং স্ত্রীকে তিনি স্বপ্নের কথাটা বলেন। সবার মধ্যে টেনশন কাজ করছিল। আস্তে আস্তে তার মধ্যে কাজ করা শুরু করে। দশম রাতে জাহাঙ্গীর সাহেব শক্ত লাঠির মতো কিছুর সাথে ঠেলান দিয়ে আছেন চোখ বন্ধ অবস্থায়। জাহাঙ্গীর সাহেব চোখ খুলে দেখতে পান একটা বড় কাঠের খাঁচার মতো কিছু একটার ভেতরে আছেন তিনি। আরো বুঝতে পারেন তিনি একটা জঙ্গলে আছেন। তিনি খাঁচা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারেন তিনি যেই খাঁচাটিতে আছেন সেই মাটির থেকে কিছুটা উপরে শূন্যে ঝুলছে, আর তিনি দেখেন একটা রশি মাটির সাথে কোনো কিছুর সাথে বাঁধা, এবং রশিটা তার খাঁচার উপরের গাছের ডালের সাথে পেঁচিয়ে খাঁচার সাথে বাঁধা। জাহাঙ্গীর সাহেব আরো দেখলেন নিচের কয়েকটি গাছের সাথে মশাল লাগানো, যেগুলো জ্বলছে। তিনি কিছুক্ষণ খাঁচার লাঠিগুলো ভাঙার চেষ্টা করলেন। তার খাঁচার দরজা অনেক শক্ত, একটা লতা দিয়ে বাঁধা। তিনি সেটা ছেঁড়ার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। হঠাৎ তিনি শুনতে পান জঙ্গলের ভেতর থেকে অনেকজন মানুষ কোনো এক অচেনা ভাষায় কিছু বলতে বলতে আসছে। এরপর তিনি দেখেন নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলেন এটা কালকের সেই ছোট্ট মেয়েটা যাকে তিনি জাহাজের উপর দেখেছিলেন। তিনি আজকে মেয়েটাকে চিনতে পারলেন। মেয়েটা তো তার নিজের মেয়ে, যার নাম তিনি রেখেছিলেন রোকেয়া। মেয়েটা ছোট থাকতে একটা অসুখে মারা গিয়েছিল। মেয়েটা তার খাঁচাতে ছুরির মতো ধারালো কিছু ছুঁড়ে দিয়ে সেখান থেকে জলদি পালাতে বলে তাকে। তিনি সেই ধারালো বস্তুটি দিয়ে সেই লতা কেটে খাঁচার দরজা খুলে নিচে লাফ দেন। তিনি নিচে লাফ দিতেই মেয়েটা জঙ্গলের দিকে দৌড় দিয়ে অদৃশ্য হয়ে যায়। তিনি দেখেন কতগুলো লোক জঙ্গলের ভিতর থেকে তার দিকে ধেয়ে আসছে। জঙ্গলের মতো আদিবাসীদের মতো কাপড় পরা লোকগুলোর মধ্যে একজন তাকে দেখতে পেয়ে চিৎকার করে কিছু বলে। বাকি লোকগুলো তার দিকে তাকায় এবং সবাই তার দিকে খুব হিংস্রভাবে দৌড়ে আসতে থাকে। আবারও তিনি জঙ্গলের ভিতর দৌড় দেন। জঙ্গলের কয়েকটা গাছের সাথে মশাল ঝুলছে। তখন পেছনের লোকগুলো কয়েকজন যাদের ধনুক ছিল তারা জাহাঙ্গীর সাহেব থেকে তীর ছুটছে। তীরগুলো সামানোর জন্য তাকে মিস করে হয়তো গাছের সাথে লেগে পড়ছে, হয়তো মাটিতে পড়ছে। জঙ্গলের একটা ঢালু জায়গায় জাহাঙ্গীর সাহেব দৌড়াতে দৌড়াতে তাল সামলাতে না পেরে গড়িয়ে কিছুটা নিচে পড়ে যান।
লোকগুলোর সাথে তখন তার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তিনি পাশে জ্বলতে থাকা মশালের আলোতে দেখতে পান তার পাশে মোটা একটা গাছের গুঁড়িতে গর্ত, কিছুটা গুহার মতো। জাহাঙ্গীর সাহেব সেটাতে ঢুকে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে বসেছিল। তিনি বুঝতে পারছিলেন এটা যতই বাস্তব মনে হোক না কেন, এটা আসলে একটা স্বপ্ন। তিনি তার নিজের বাড়িতে বিছানার উপর শুয়ে আছেন। তিনি চেষ্টা করছেন যাতে স্বপ্নটা ভেঙে যায়, কিন্তু চেষ্টা করেও তিনি পারছিলেন না। এটা যেন স্বপ্ন না হয়েও বাস্তব। তিনি শুনতে পান সেই আদিবাসী লোকগুলো তার গাছের সামনে আসে এবং তাকে না পেয়ে জঙ্গলের অন্যদিকে চলে যায়। তিনি শুনতে পাচ্ছেন লোকগুলোর পায়ের আওয়াজ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর সাহেব চোখ বন্ধ অবস্থায় ভাবেন যে লোকগুলো চলে গেছে। তিনি তখন কিছু একটা শব্দ পান, যেন কেউ কিছু খাচ্ছে। চোখ খুলে সামনে তাকান। তিনি দেখেন একটা ছেলে যার মুখ বিকৃত। ছেলেটা তার সামনে রাখা একটা মৃত হরিণের লাশ কামড়ে কামড়ে খাচ্ছে। ছেলেটা যখন জাহাঙ্গীর সাহেবের দিকে তাকিয়ে খুব লোমহর্ষক একটা হাসি দেয়, জাহাঙ্গীর সাহেবের আর কিছু মনে নেই। ঘুম ভেঙে যায় সকালবেলা। সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে সিগনিফিকেন্ট কিছু হয় না দেখে আমি সেটা মেনশন করছি না। আমি চলে যাচ্ছি 11তম রাতে। সেদিন রাতে শরীর ঝুলছে তার চোখ বন্ধ অবস্থায়। তিনি চোখ খুলে বুঝতে পারেন তিনি একটা গরুর গাড়িতে আছেন, সাথে আরো আছে 4 জন। তাদের সাথে একটা লণ্ঠন এবং একটা মটকা। তিনি দেখেন তারা একটা রাস্তা দিয়ে যাচ্ছে না, রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। তিনি দেখেন তার সাথে লোকজনের মধ্যে 3 জন ঘুমাচ্ছেন আর একজন গরুর গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে কয়েকজন সন্ডাগন্ডা লোকজন জঙ্গলের ভেতর থেকে জোরে আওয়াজ করতে করতে তার দিকে তেড়ে আসে। একজন লোক গাড়ির সামনে দাঁড়িয়ে যায়, তাকে রাস্তা ব্লক করবে। বাকি লোকগুলো তার দিকে বড় বড় হাতিয়ার তাক করে আছে, যেন তাকে মেরে ফেলবে। জাহাঙ্গীর সাহেব বুঝেন যে এরা সবাই ডাকাত। হঠাৎ জাহাঙ্গীর সাহেবের সাথে থাকা একজন লোক সেই ডাকাত দলের একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ডাকাতরা জাহাঙ্গীর সাহেব আর বাকি 3 জনের কাছে তেড়ে আসে। জাহাঙ্গীর সাহেব সাথে একটা ডাকাতের সাথে ধস্তাধস্তি হয়। তখন কেউ একজন জাহাঙ্গীর সাহেবের মাথায় বাড়ি মারে আর জাহাঙ্গীর সাহেব অজ্ঞান হয়ে যায়। তিনি তখন ভাবছিলেন তার এই ভয়ানক স্বপ্ন আজকের মতো শেষ। জাহাঙ্গীর সাহেব চোখ খুলে দেখেন তিনি ঘন জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাঁধা। তার কিছুটা সামনে কয়েকটা মশাল এবং লণ্ঠন। তার মানে সে অজ্ঞানও হচ্ছে স্বপ্নের মধ্যে, এবং পিওর অজ্ঞান। সেই অজ্ঞান থেকে আবার তার জ্ঞান ফিরছে। তখনও জ্ঞান ফিরছে, কিন্তু তিনি স্বপ্ন থেকে ফেরেন নেই। তো তিনি আশেপাশে তাকিয়ে দেখেন তার সাথে বাঘের 4 জন লোকও গাছের সাথে বাঁধা। তখন সেখানে আগের ডাকাতগুলো আসে। তাদের মধ্যে থেকে একজন একটা শয়তানি হাসি মুখে নিয়ে জাহাঙ্গীর সাহেবের সাথের লোকগুলোর একজনের সামনে আসে। তো ডাকাতটি তখন তার কোচ্ছা বা পকেট থেকে কাঠি দিয়ে মানুষের শেপে বানানো 4টা পুতুল বের করে। পুতুলগুলোর মাথায় জায়গায় ছোট আটার বল, মাথাগুলোর জায়গায়। তো ডাকাতটা 4 জন লোকের ওই 4 জন লোকের মাথার চুল টান দিয়ে ছেড়ে সেই 4টা পুতুলের মাথা আটার মধ্যে গেঁথে দেয়। তারপর ডাকাতটা একটা পুতুল নেয় এবং 2 হাত দিয়ে টাস টাস করে ভেঙে ফেলে। জাহাঙ্গীর সাহেব দেখেন তার সাথের লোকগুলোর একজনের শরীর হাড় ভাঙার আওয়াজের সাথে সাথে কাঠির মতো ভেঙে যায়। এটা দেখে জাহাঙ্গীর সাহেব আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। মানে ডাকাতরা ওই পুতুল ভাঙছে আর তার সাথীগুলো ওইরকম কটকট করে ভেঙে যাচ্ছে। এরপর ডাকাতটি একে একে কাঠির পুতুলগুলো হাতে নেয় আর টাস টাস করে ভেঙে দেয়। জাহাঙ্গীর সাহেবের চোখের সামনে বাকি 3 জনের লোকের হাড় ভাঙার ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে। এরপর ডাকাতটি জাহাঙ্গীর সাহেবের দিকে তাকায় বলে, তোকে এভাবে মারবো না। এরপর বাকি ডাকাতগুলোর মধ্যে একজন বিশাল একটা রামদা নিয়ে আসে এবং সেই ডাকাতের হাতে দেয়। ডাকাতটা সেই রামদা জাহাঙ্গীর সাহেবের সামনে আনে এবং তার মাথায় হাত বুলাতে থাকে, যেমনটা কোনো মুরগি জবাই করার সময় আমরা অনেক আদর করতে থাকি, সেরকম ভাবে হাত বুলাতে থাকে। হঠাৎ ডাকাতটা তার চুল মুঠ করে ধরে এবং রামদাটা তাক করে উঁচু করে জাহাঙ্গীর সাহেবের গলায় একটা কোপ দেয়। এরপর আরেক কোপ দেয়, আরেক কোপ দেয়। তো জাহাঙ্গীর সাহেব কোনো ব্যথা অনুভব করছে না। উনি দেখেন জাহাঙ্গীর সাহেব তার মাথাটা সেই ডাকাতের হাতে সাথে সাথে উপরে উঠে যায়। তিনি বুঝতে পারছিলেন তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, কোনো ব্যথা নেই, কিছু নেই। এমন সময় জাহাঙ্গীর সাহেব লাফ দিয়ে ঘুম থেকে উঠে যান। তার স্ত্রী তাকে নর্মাল করার চেষ্টা করে, কিন্তু স্বপ্ন তাকে
আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর পরের রাতে জাহাঙ্গীর সাহেব শুয়ে আছেন শক্ত কিছুর উপরে। স্বপ্নের মধ্যে তিনি দেখছেন, মাটিতে হাত দিয়ে বুঝতে পারেন তিনি পাথরের উপর শুয়ে আছেন। তিনি উঠে দাঁড়ান আর আশেপাশে তাকিয়ে বুঝেন তিনি একটি রেল লাইনের পাশে আছেন। সামান্য চাঁদের আলোয় দেখেন রেল লাইনের একটা দুই পাশে এক সারি গাছ, আর তারপরে শুধু ক্ষেত আর ক্ষেত। তো তিনি দেখেন দূর থেকে একটা লাইটের আলো তার দিকে আসছে। আলোটা যখন তার আরো কাছে আসলো তিনি বুঝতে পারলেন এটা একটা ট্রেন। ট্রেনটাকে দেখে পুরান দিনের ট্রেনের মতো লাগছিল। ট্রেনটা তার সামনে আসে। তিনি শুনতে পাচ্ছিলেন ট্রেনের ভিতর থেকে কয়েকজন মানুষের আওয়াজ আসছে এবং এর সাথে জাহাঙ্গীর সাহেবের মেয়ে পুনবাবুর চিৎকার ভেসে আসছিল। তিনি ট্রেনের দরজা দিয়ে ভেতরে ঢুকেন। ভেতরে প্রায় অন্ধকার, শুধু বাড়ি থেকে সামান্য যে চাঁদের আলো আসছে তাতে বোঝা যাচ্ছে ট্রেনটা সম্পূর্ণ ফাঁকা আর কোনো আওয়াজ হচ্ছে না। হঠাৎ ট্রেনের বাইরে থেকে একটা আওয়াজ আসছে যে কয়েকজন লোক মোটা লাঠি দিয়ে ট্রেনের গায়ে বাড়ি মারছে। কিছুক্ষণ পর সেই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়। জাহাঙ্গীর সাহেব শুনতে পান তার সামনের বগি থেকে ভারী ভারী পায়ে তার বগির দিকে কেউ যেন আসছে। জাহাঙ্গীর সাহেব দ্রুত ট্রেনের দরজার সামনে যান ট্রেন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি যখনই নামতে যাবেন ঠিক তখনই মুহূর্তের মধ্যে শূন্য থেকে হাইয়ার গতিতে চলতে থাকে ট্রেনটা, যেটা সম্ভব না। তিনি চেষ্টা করেন তার পেছনের বগিতে যেতে, কিন্তু সেই বগির দরজা খুলছিল না। জাহাঙ্গীর সাহেব তাকিয়েছিলেন ভয়ার্ত দৃষ্টিতে তার সামনের বগির দরজার দিকে আর শুনছিলেন কিছু একটা সেই বগি থেকে তার বগির দিকে খুব ভারী পায়ে আস্তে আস্তে ধাপ ধাপ শব্দে হেঁটে আসছে। একসময় পায়ের আওয়াজ থেমে যায় সেই দরজার সামনে এসে। হঠাৎ দরজাটা খুব জোরে খুলে যায়। জাহাঙ্গীর সাহেব দরজার সামনে কিচ্ছু দেখতে পান না। জাহাঙ্গীর সাহেব ভয়ে ঘেমে একাকার অবস্থা। হঠাৎ তিনি শোনেন তার পেছনের দরজা খুলে যায়। তিনি পেছনে তাকাবেন এমন সময় কিছু একটা তার পিছন থেকে হাত দিয়ে মুখ আর নাক চেপে ধরে। তিনি অনুভব করছিলেন সেই হাতটি ছিল বিশাল আর লোমে ঢাকা। জাহাঙ্গীর সাহেবের দম আটকে থাকে। একটা সময় হাঁপাতে হাঁপাতে ঘুম ভেঙে যায়। কবিরাজ দেখানো চলছে কিন্তু কোনো উপকার হচ্ছে না। 13তম রাতে জাহাঙ্গীর সাহেব শুনতে পাচ্ছেন কয়েকজন মানুষের একসাথে কথা বলার কথা। কিছু কথা বলছে কেউ। তিনি দেখেন তিনি কোনো একটা খোলা একটা জায়গায় আশেপাশে ছড়িয়ে ছিটে অনেকগুলো গাছ। তিনি তখনও শুনতে পাচ্ছিলেন কয়েকজন মানুষের একসাথে কিছু কথা বলতে। তিনি দেখেন তার থেকে বেশ অনেকটা দূরে কয়েকজন লম্বা লম্বা সাদা কাপড় পায়ে লোক একটি খাটিয়ে নিয়ে একসাথে কিছু বলতে বলতে কোথাও যাচ্ছে। তাদের পিছে পিছে যাচ্ছে একজন সাদা শাড়ি পরা মহিলা এবং যার কোলে একটা বাচ্চা। লোকগুলো একটা কাঠের স্তূপের সামনে যেয়ে থামে। জাহাঙ্গীর সাহেবের স্তূপটা দেখে মনে হচ্ছিল যেভাবে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা চিতার কাঠ সাজায় ঠিক সেভাবে সাজানো। লোকগুলো খাটিয়া নিচে রেখে খুব কালো কুচকুচে একটা লোককে সেই খাটিয়া থেকে চিতার উপরে রাখে। এরপর তারা মশালে আগুন ধরায় আর সেই চিতায় আগুন দেয়। আগুন জ্বলে উঠতে থাকে এবং সেই আগুনের থেকে খুব চিকন ছুঁড়ে একটা কান্নার আওয়াজ আসতে থাকে। এরপর সেই সাদা কাপড় পরা লোকগুলো সেই পিছনে দাঁড়িয়ে থাকা মহিলার সামনে থেকে সরে যায়। মহিলাটা সেই চিতার সামনে আসে এবং নিজের কোলে থাকা বাচ্চাটা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে এটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোর্শেদুল আলম। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রয়েছেন। ওনার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নে। আর উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন ওনার এক হিন্দু বন্ধুর কাছ থেকে। মূলত উনি একটা সময় কানে হেডফোন লাগিয়ে ভূত এফএম শুনতেন। তো ওনার এক ইন্ডিয়ান বন্ধু, তার নাম হচ্ছে মিনু সিং। তো উনি বলেছিলেন যে কানে হেডফোন লাগিয়ে কি শোনো রাতের বেলা। তখন বলেছেন যে বাংলাদেশে একটা হরর শো আছে, সেটা শুনি।
তখন ওই মিনু সিং বলে যে আমার বোনের সাথে একটি ঘটনা ঘটেছিল, তোমাকে বলি শোনো, খুবই মর্মান্তিক একটি ব্যাপার। তখন কথা প্রসঙ্গে ওই মিনু সিং ওই ঘটনাটি এই মোর্শেদুল আলম ভাইকে বলেছিলেন। তো যেভাবে বলেছিলেন সেভাবে এই মোর্শেদুল আলম ভাই আমাকে পাঠিয়েছেন এবং উনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে এই ঘটনাটি উপস্থাপন করার চেষ্টা করি। তো প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি মূলত ঘটেছিল 2006 সালের দিকে। তো এই যে মিনু সিং, ওনার যে বোনের হাজবেন্ড, আর তাদের ছিল 2 বছর বয়সের একটি ছেলে। তারা দিল্লি থেকে হিমাচলে যান ওই 2006 সালের দিকে। তখন ওনার বোনের স্বামী হিমাচল শহর থেকে যে মানালি নামক একটা জায়গা রয়েছে ভারতে, ওই মানালিতে পোস্টিং দেওয়া হয়েছিল আর কি। উনি একটা বেসরকারি কোম্পানির চাকরিজীবী ছিলেন। তখন তো ওনারা খুব খুশি, কারণ মানালি কিন্তু চমৎকার একটি জায়গা, আর কোম্পানি থেকে একটি থাকার জন্য বাড়িও দেওয়া হয়েছিল। আর ওখানে যাওয়ার বাড়িটা কিন্তু ওনারা বেশ পছন্দ করেছিলেন। তো ওনার বোনের মানে মিনু সিং এর বোনের আশা ছিল যে সুন্দর মতো গুছিয়ে বাড়িটা রাখবেন আর কি। তবে শুরু থেকে কেমন যেন বেশ অদ্ভুত লেগেছিল, কেমন যেন একটা গুমট গুমট ভাব, শরীরটা ভারী হয়ে যাওয়া, এমনটা মনে হয়েছিল। আর প্রথম দিন থেকেই মূলত সমস্যা, আর মূল সমস্যাগুলো স্বপ্নের মধ্যে হতো। প্রথম রাত্রে উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। সেটা হচ্ছে ওনার যে এই যে 2 বছর বয়সী ছেলে, তো মনে হচ্ছে কোন একটা কালো অবয়ব তার পাশে ঘুমিয়ে থাকা ছেলেকে টান দিয়ে নিয়ে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ওনার ছেলেকে পাশেই দেখতে পান। তখন বুঝতে পারেন এটা ওনার স্বপ্নই ছিল। টানা কয়েকদিন কিন্তু উনি এমন স্বপ্নটা দেখেছেন। উনি ঘুমাতেন, গভীর রাত্রে হঠাৎ করে মনে হতো কোনো একটা অবয়ব এসে তার ছেলেকে টান দিয়ে নিয়ে চলে গেল। ওনার ঘুমও ভেঙে যেত। আবার উনি দেখতেন ওনার ছেলে পাশেই শুয়ে আছে। উনি কিন্তু বিষয়টা ওনার স্বামীর সাথে শেয়ার করেছিলেন যে উনি প্রথম রাত থেকে এই স্বপ্ন দেখছেন। তো ওনার স্বামী বলে যে এটা তো স্বপ্নই, নতুন জায়গায় আসলে মানুষের ভালো ঘুম হয় না, এটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। তো এমনটাই উনিও চিন্তা করেছিলেন। আসলে কি ঠিক হচ্ছে? না, দিন দিন সমস্যাটি বেড়ে যাচ্ছে। যতদিন যায় মনে হচ্ছে স্বপ্নের মধ্যে ওই যে অবয়বটাকে উনি আরো স্পষ্টভাবে যে দেখতে পারছেন। একটা সময় উনি বুঝতে পারেন এই অবয়বটা একটা মেয়ের অবয়ব, আর চেহারাটা পুরোপুরি বোঝা যায় না, চুলগুলো কপালের সামনে দেয়া। ওইভাবে চেহারাটা স্পষ্টভাবে বোঝা না গেলেও এতটুকু বোঝা যায় চোখগুলো মনে হয় জল জল করছে, হলুদাভ চোখ, মানে হলুদ চোখের মতো জল জল করছে। খুব ভয়ঙ্কর চেহারা, তবে চেহারাটা স্পষ্ট নয়। এই যে রাতের বেলা উনি এই স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন দেখে জেগে যাওয়ার পর ওনারা সহজে ঘুম হতো না। স্বপ্ন দেখা ছাড়া উনি কিন্তু বাড়িতে অন্য কোন ধরনের অশরীরীর উপস্থিতি বুঝতে পারেননি। আর রাত্রে ঘুম কম হওয়ার কারণে সকালবেলা ওনার মাথা ব্যথা, শরীরে একটা ক্লান্তি বোধ এরকম কাজ করতো, যার ফলে উনি কিন্তু ওনার ছেলের যত্ন ঠিক মতো নিতে পারতেন না। স্বপ্নের মধ্যে এই ধরনের ঘটনা যে ঘটছিল, এর সাথে আবার একটা ঘটনা কিন্তু ঘটা শুরু হলো। সেটা হলো উনি যখন ওনার ছেলেকে নিয়ে কোলে বসে থাকতেন, তখন বাচ্চাটা কান্নাকাটি করত। কাঁদতে কাঁদতে আবার একাই চুপ হয়ে যেত, আবার হঠাৎ করে কান্নাকাটি করত। মানে তার চুপ হয়ে যাওয়া এবং কান্নাকাটি করার কারণটা উনি ধরতে পারতেন না। আবার কি হতো, উনি তো যখন রান্না করতেন ছেলেটাকে একটা জায়গায় রেখে আবার উনি দূরে সরে গিয়ে কিচেনে গিয়েছেন, বা কখনো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তো ফেরত এসে যখন উনি ওনার ছেলের কাছে যেতেন তখন মনে হচ্ছে ওই ছেলেটি ওনাকে খুব ঘৃণা করে, অপছন্দ করছে, তার থেকে দূরে সরে যেতে যাচ্ছে। প্রচন্ড রাগ, আক্রোশ তার উপরে। তো
নিজের ছেলের মধ্যে এই ধরনের ব্যাপারগুলো দেখে, ছেলের বয়স কিন্তু মাত্র 2 বছর, কিন্তু তার এই ধরনের অভিব্যক্তিগুলো দেখে একটা মায়ের কিরকম কষ্ট হতে পারে এটা শুধু একটা মাই বুঝতে পারে। তো এই বিষয়টা কিন্তু উনি ওনার স্বামীকে বলেন, মানে মিনু সিং এর বোন, মিনু সিং এর দুলাভাইকে বলেন। দুলাভাইয়ের নাম ছিল আবার আকাশ। তো উনি যখন সন্ধ্যায় বাসায় আসতেন তখন এই বিষয়গুলো বলেন। তখন আকাশ সাহেব তো উনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন। ডাক্তার বাচ্চাটাকে দেখে বলে যে ওর তো মনে হচ্ছে হালকা জ্বর আছে, তো এরকম হচ্ছে, মেজাজটা খিটমিটে হতে পারে, এটা কোনো সমস্যা না। কারণ ডাক্তার ওষুধ দিয়ে দেন, ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়ানো হয়, কিন্তু এই ছেলের সমস্যা কিন্তু যায় না। সমস্যা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। কোলের মধ্যে বসা থাকা অবস্থায় কান্নাকাটি করতে বা চুপ হয়ে যেত। এখন মনে হচ্ছে ছেলেটি একা একা হাসে, মনে হচ্ছে ওই ছেলেটি কারোর সাথে খেলে, কিন্তু তার মাকে দেখলে ভয় পায়। এটা কেমন কথা? এক অপরিচিত অদৃশ্য কোনো কিছুর সাথে সে খেলছে, অথচ নিজের মায়ের উপস্থিতি সে পছন্দ করছে না। নিজের মাকে দেখলে সে ভয় পাচ্ছে, বিরক্ত হচ্ছে। এটা কিন্তু কোনো মায়ের পক্ষে মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন। তার মা আসলে এই বিষয়টা ওইভাবে বুঝতে পারছিলেন যে আসলে সমস্যাটা কি হচ্ছে। একটা পর্যায়ে উনি বুঝতে পারেন এই বাড়িতে মনে হয় কোনো সমস্যা রয়েছে। আর ওই দিনই যখন তার স্বামী অফিস থেকে বাসায় ফেরে তখন বলে যে এই বাসাটা তুমি তোমার কোম্পানির কাছে বলে ছেড়ে দাও, হয় আর একটা বাসা দিক, না হলে আমরা বাসা ভাড়া করে অন্য জায়গায় থাকি, এখানেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নাই। তখন তার স্বামী বলে হ্যাঁ আসলে তো নাই, কিন্তু আমি তো 1 সপ্তাহের জন্য একটা প্রশিক্ষণের জন্য বাইরে যাব, এই 1 সপ্তাহ আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে বাসা শিফট করব কিভাবে? এই 1 সপ্তাহ তোমরা থাকো, আমি একটা ভালো লোক খুঁজে তোমাদের সাথে থাকতে পারার জন্য দিয়ে যাচ্ছি। তো ওই দিনই তার অফিসের কলিগদের সাথে ফোনে যোগাযোগ করে দ্রুত একটা কাজের মেয়েকে বাসায় নিয়ে আসা হয়। তো উনি আবার রাতের ফ্লাইটে আরেকটা জায়গায় চলে যান ওই কাজের মেয়েটাকে রেখে। পরের দিন সকালবেলা ওই রাত্রে কিন্তু এই যেই অবয়বটা স্বপ্নের মধ্যে আসতো ওই রাত্রে আসে নাই। ওই রাত্রে উনি ভালোই ঘুমিয়েছিলেন। ওই চিন্তা করেছিলেন যে যেহেতু একটা লোক আসে, মনে হয় আমার মনের ভুল, সারাদিন একা একা থাকি বাচ্চাটাকে নিয়ে। কিন্তু পরের দিন সকালবেলা ওই কাজের মেয়েটা বলতেছে যে দিদি আপনার এই বাড়িতে থাকতে পারবো না, আমি চলে গেলাম। বলে কেন যাবা, কি সমস্যা? 1 রাত থাকলাম মাত্র। বলে যে না, এখানে থাকলে আমার সমস্যা হইতে পারে, স্বপ্নের মধ্যে কেউ একজন এসে আমারে বলে যে আমারে মেরে ফেলবে, এক্ষুনি ভাগ এখান থেকে। তখন উনি আবার বলছেন যে আরে স্বপ্ন তো স্বপ্নই। তখন ওই কাজের মেয়েটা বলে না, আমার কাছে স্বপ্ন মনে হয় নাই, স্বপ্ন থেকে ওঠার পরও আমি ভয়ঙ্কর কিছু একটা দেখছি। রাতের বেলা চিৎকার করতে চাইছিলাম, কিন্তু মনে হলো যে ওই জিনিসটা চলে গেল। তো আমি বুঝতে পারছি আপনাদের এখানে থাকা হবে না, আপনারা যদি পারেন এখান থেকে চলে যান। তো অনেক অনুনয় বিনয় করার পরও ওই কাজের মেয়েটার 1 মুহূর্ত দেরি করেন, সে চলে গিয়েছিল। উনি অনুরোধ করেছিলেন যে আমার স্বামী তো বাইরে, 7টা দিন অন্তত থাকো, সে আসুক তারপরে যাও, আমি এখন একা একা বাচ্চাটাকে নিয়ে কি করবো? কিন্তু ওই মেয়েটা আসলে এতটাই ভয় পেয়েছিল, কোনো অনুনয় বিনয়েও কাজ হয় নাই। তখন উনি তো খুব চিন্তায় পড়ে যান যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা রয়েছে। এদিকে ওনার স্বামীকে ফোনে জানালেন যে কাজের মেয়েটা চলে গেছে, কি করা যায়। এদিকে উনিও তো চিন্তা করেছেন যে আসলে তো এখন কি হয় না হয়। তখন উনি আরেকজন মহিলাকে অন্তত রাত পর্যন্ত থাকার অনুরোধ করে পাঠিয়েছেন যে রাত্রে থাকতে হবে না, আপনি সারাদিন থাকবেন। তো যাই ওই মহিলা রাজি হয়েছিলেন। তো ওই মহিলা চলেও আসে। তা আসার পর ওই মহিলাকে সাথে নিয়ে আশেপাশের প্রতিবেশীদের কাছে ওই বাড়িটা সম্পর্কে খোঁজ খবর নিতে যান। তো খোঁজ খবর নিতে যাওয়ার পর যে তথ্য ওনারা পান সেটা ভয়ঙ্কর একটা তথ্য। সেটা হলো ওই বাড়িতে একটা পরিবার ছিল। তো ওই পরিবারের যেই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা ছিলেন তাদের একটা ছেলে ছিল। তো ওই ছেলেকে যখন বিয়ে করিয়ে নিয়ে আসা হয় তখন যৌতুকের জন্য পুত্রবধূর উপরে খুব অত্যাচার চালাতো। শুরুর দিকে বিভিন্ন কথা শোনালেও পরের দিকে শারীরিক টর্চার করত। এর মধ্যে ওই পুত্রবধূ সন্তান সম্ভব হন,
কিন্তু তার উপর চলতো নির্মম নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়, উনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং ওই পেটের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা চাপ দিচ্ছিলেন এবং নষ্ট করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তার পেটেও আঘাত করা হয়েছিল, তলপেটে মূলত আঘাত করা হয়েছিল। পরবর্তীতে তাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন ওই পুত্রবধূ পুলিশকে ফোন করেন, পুলিশের কাছে উনি এফআইআর দাখিল করেন, যার প্রেক্ষাপটে তার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডকেও পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। তারা বেশ কিছুদিন জেল খেটেছিলেন। জেলে থাকা অবস্থায় উনি হসপিটাল থেকে কিছুটা সুস্থ হয়ে যখন বাড়িতে আসেন তখন খুব অবসাদগ্রস্ত, হতাশা, বিষণ্ণতা তাকে পেয়ে বসে এবং ওই বাড়িতেই উনি গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। পরবর্তীতে তার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ড, যেহেতু মূল বাদী মারা গেছেন, এখন মামলা চালাবে কে, তারা বের হয়ে যান। ওই বাড়িতে যখন এসে থাকা শুরু করেন, বেশ কিছুদিনের ব্যবধানে প্রত্যেকেই নাকি ওই বাড়িতে আত্মহত্যা করে মারা গিয়েছিল। এরপরে ওই বাড়িটা একাই এইভাবে শূন্য পড়েছিল বহু বছর। তারপর একটা কোম্পানি ওই বাড়ির মালিকের সাথে চুক্তি করে, যিনি বৈধভাবে পরবর্তীতে ওই বাড়ির মালিক হয়েছিলেন আর কি, তার সাথে চুক্তি করে ওই লোকটাও এখানে থাকতে চান নাই। উত্তরাধিকার সূত্রে ওই বাড়িটা আরেকজন পেয়েছিলেন, ওই ওনাদেরই আত্মীয়, কিন্তু উনি এখানে থাকেননি। তো কোম্পানির কথা ছিল তাদের যে গেস্ট গুলো আসে এখানে, তো তাদেরকে থাকার জন্য হোটেলে না রেখে এইখানে যেন তারা থাকতে পারে, ওইভাবেই ওই বাড়িটা প্রস্তুত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই গেস্টরা আসার পর বিভিন্ন কমপ্লেইন দিত, যার কারণে পরবর্তীতে গেস্টদেরকেও এখানে রাখা হতো না। পরে যখন এই আকাশ এবং মিনি সিং এর বোনের বাচ্চা, এই তিনজন যখন এখানে আসে তখন কোম্পানি থেকে ওই বাড়িটা তাদের জন্য অ্যালটমেন্ট করা হয়। মূলত এই আকাশ যেই পদে চাকরি করতেন সেই পদে থেকে কিন্তু ওই বাড়িতে আসলে থাকার মতো সে ওই পদবীর লোক ছিলেন না। তারপর ওই বাড়িটা যখন পান, আকাশ তো খুব খুশি হন, আকাশের স্ত্রী মানে মিনু সিং এর বোন, উনিও খুশি হয়েছিলেন। তারপর থেকে এই সমস্যা। তো এই কথাগুলো যখন জানেন তখন কিন্তু ওনারা খুব আতঙ্কিত হন। তবে যেই মহিলাটি এসেছিল উনি সাহস দেন যে আপনি ভয় পায়েন না, আমি এই কথা শুনে আপনাদেরকে এইভাবে একা রেখে চলে যাব না, সাহস হারায়েন না, দ্রুত আপনার স্বামীকে আসতে বলেন, আপনার স্বামী আসা পর্যন্ত আমি থাকবো। তো ওই প্রশিক্ষণের যে সময়টা এটা খুব কমিয়ে উনি অফিসের মানে পরিবারের সদস্যরা ভয়ানক একটা সমস্যার মধ্যে আছে এটা বলে উনি চলে এসেছিলেন, আকাশ সাহেব চলে এসেছেন। এরপর ওই মহিলাটাও চলে যায়। তবে মাঝখানে 1-2 দিনে তেমন কোনো সমস্যা না হলেও এই আকাশ সাহেব চলে আসার পর একদিন সকালবেলা ভয়ানক একটি ব্যাপার এই মিনু সিং এর বোন উনি খেয়াল করেন। সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন ওনার বাচ্চা পাশে নাই। বাচ্চা কোথায় গেল? উনি ঘরের ভিতর থেকে দেখছেন যে বাইরে যে বারান্দা রয়েছে বারান্দায় বাচ্চা খেলাধুলা করছেন, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। এটা কিভাবে সম্ভব হলো? এতটুকু বাচ্চা কিভাবে বাইরে গেল? এই বিষয়টা তো ওনার মাথায় ধরে না। উনি দ্রুত বাইরে যান, কিন্তু বাইরে যাওয়ার পরে মনে হলো যে বাচ্চাটা কারোর সাথে হাসছিল, খেলছিল। উনি যাওয়ার পর বাচ্চাটা বিরক্ত হয়েছে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভয়ানক একটা বিপদের মুখে ওনারা পড়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে উনি তখনও জানতেন না। পরবর্তীতে স্থানীয় এক প্রতিবেশীর পরামর্শে একজন পুরোহিতের কাছে ওনারা যান। যাওয়ার পর পুরোহিত বলেন যে এইখানকার সমস্যাটা অত্যন্ত জটিল, তো এই সমস্যাটা উনি সমাধান করতে পারবেন না, তবে ওনার এক গুরু আছে যিনি চেন্নাইয়ের একটা মন্দিরে থাকেন, সেখানকার পুরোহিত। ওইখানে গেলে ওই পুরোহিত মশাই কোন একটা সমস্যার সমাধান করলেও করতে পারেন। ওনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ধরনের জটিল সমস্যা উনি সমাধান করেছেন। তো উনি ওনার ওই পুরোহিত মশাইয়ের সাথে যোগাযোগ করার সমস্ত পদ্ধতি বলে দেন এবং বলে দেন আপনারা দ্রুত ওখানে চলে যান, ওনাকে নিয়ে আসেন এই বাড়িতে। তখন অন্যরা বলে, বিশেষ করে বাড়ির সদস্য যে আকাশ, অন্যরা বলে যে আচ্ছা আমরা যদি এই বাড়ির সাথে চলে যাই সমস্যা নাই তো। তখন ওই পুরোহিত বলেছিলেন যে না, মূলত আপনার ছেলের সাথে একটা সমস্যা লেগে গেছে, এখন এই সমস্যাটা কাটানোর জন্য অবশ্যই এই বাড়িতে এসেই একটা রিচুয়াল করতে হবে। তখন ওনারা চেন্নাইতে গিয়েছিলেন। প্রথম দিকে অবশ্য ওই পুরোহিত মশাই আসতে রাজি হন নাই। পরবর্তীতে ওই
যেই পুরোহিত পাঠিয়েছেন তার সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেন। ওই পুরোহিত মশাই অনুরোধ করেন যে বাড়িতে একটা সমস্যা আছে, ভবিষ্যতে আরো মানুষ বিপদে পড়তে পারে, তা আপনি একটু আসেন। তো তার শিষ্যের অনুরোধে আর এনাদের অনুনয় বিনয়ের কারণে উনি এসেছিলেন। চেন্নাই থেকে ওই বাড়িতে আসার পর উনি ওনার মতো করে রিচুয়াল করেন এবং এই যেই বাচ্চাটা, এই বাচ্চাটাকে একটা বৃত্তের মধ্যে বসিয়েছিলেন এবং আর একটা বৃত্তে এই বাচ্চার মাকে বসিয়েছিলেন, মানে মিনু সিং এর বোন, আর আরেকটা জায়গায় আকাশকে বসিয়েছিলেন। তো উনি ওনার মতো করে রিচুয়াল করছেন। রিচুয়াল করতে করতে হঠাৎ করে মনে হলো যে, মানে উপস্থিত সবাই দেখছেন যে ওই বাড়ির পাশে একটা ঝোপের মতো আছে। ঝোপটা মনে হচ্ছে হঠাৎ করে নড়েচড়ে উঠলো, বেশ ভালোভাবেই নড়েচড়ে উঠলো। তখন তো গভীর রাত, আর ওই ঝোপের মধ্যে থেকে মনে হচ্ছে কিছু একটা বের হয়ে আসছে। মনে হলো ছোট একটা কিছু বের হয়ে আসছে, একটা বাচ্চার মতো, কিন্তু ওই অভাবটা আস্তে 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 লম্বা হচ্ছে এবং জানালা ভেদ করে ওই অভাবটা ঘরে ঢুকে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো মারাত্মক ভয় পান, এমনকি পুরোহিত মশাই ভয় পান। তো পুরোহিত মশাই দ্রুত একটা চাকু এই বাচ্চার মায়ের হাতে দিয়েছিলেন, দিয়ে বলেছেন আপনার বাচ্চার হাতের একটা জায়গা থেকে অল্প একটু কাটেন, একটু হলো রক্ত বের করতে হবে। এই পুরো বিষয়টা কিন্তু হিন্দিতে হয়েছিল। মিনু সিংহ হিন্দিতেই বলেছিলেন এই মোর্শেদুল আলম ভাইকে, উনি বাংলা আমাদেরকে দিয়েছেন। তো এই বলেছেন যে হাতের একটা জায়গায় একটু কাটেন, একটু রক্ত এখানে বের করতে হবে। এদিকে নিজের সন্তানকে হাত কাটতে হবে, এটা কিন্তু মা চাচ্ছিলেন না, কিন্তু পুরোহিত মশাই বলছেন যে আপনার সন্তানকে বাঁচাতে হলে এই কাজটা করতেই হবে, তা না হলে এই পিশাচকে আমি ওর উপর থেকে তাড়াতে পারবো না। তখন উনি যখন এই কাজটা করেন তখন মনে হলো পিশাচটা বিকট এক চিৎকার করে ঝড়ো বাতাসের মতো আবার জানালা দিয়ে চলে গেল। তখন ওই পুরোহিত মশাই বললেন যে বিপদ কেটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, তবে আপনারা এখন আর থাকবেন না। আর এই পিশাচটা মূলত ওই আত্মহত্যা যে করেছিল এরপর থেকে এখানে রয়েছে। আর এই বাড়িতে যদি কোনো বাচ্চা আসে তখন ওই বাচ্চার উপর মূলত এই পিশাচটা নজর দেয়, আর অন্য লোকরা আসলেও নজর দেয়, কিন্তু অন্য যারা এসেছিল তাদেরকে ভয় ভীতি দেখিয়েছে, কিন্তু আপনার বাচ্চা আসার পর এই বাচ্চার দিকে নজর দিয়েছে। এই বাচ্চাটাকে একদম শেষ করে দিত, মেরেই ফেলতো, এই বাচ্চাটা রক্ত খেয়ে ফেলতো একটা সময়। তো ভাগ্য ভালো, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের প্রাণ রক্ষা পেয়েছে। তো এভাবে কিন্তু বেশ একটা খুব কঠিন একটা রিচুয়ালের মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হয়েছিল, আর এভাবেই এই ব্যাপারটার সমাপ্তি ঘটেছিল। ওই বাড়িটা নাকি এখনো ওরকমই পড়ে রয়েছে। প্রিয় লিসেনার্স, ভারতের এরকম টাইপের বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাই, ক্রাইম পেট্রোল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে এইভাবে যৌতুকের জন্য মানুষকে হত্যা করা হয়, মানুষ আত্মহত্যা করে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্নভাবে দেখা যায় এইগুলো একটা হানাবাড়ি বা ছাড়া বাড়ি হয়ে গেছে, এখানে কেউ থাকতে চায় না। এরকম কিন্তু বাংলাদেশেও অসংখ্য রয়েছে যে কোথাও এরকম আত্মহত্যা করার পর সেখানে কোনো মানুষ থাকতে চায় না, যেমনটা আমাদের এই এপিসোডের প্রথম দিকের একটা ঘটনাতে কিন্তু আমরা বলেছি আপনাদেরকে। তো এরকম যে শুধু বাংলাদেশে হয় তা কিন্তু না, সমস্ত পৃথিবীতেই, বিশেষ করে আমেরিকাতে কিন্তু অসংখ্য, আমেরিকা বলেন কানাডা বলেন, এরকম অসংখ্য হানাবাড়ি রয়েছে। কেমন বাড়ি রয়েছে যেখানে বৃদ্ধ বৃদ্ধা থাকে, বয়স হয়ে গেছে, তো তারা যে ওখানে মারা গিয়েছে কেউ জানেই না, বহুদিন পর কঙ্কাল উদ্ধার হয়েছে, পরবর্তীতে এই বাড়িতে আর কেউ থাকতে পায় না, হানাবাড়ি হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এরকম সমস্যা কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, আর এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নাটক, মুভি, বিভিন্ন হরর সিরিয়াল এগুলো কিন্তু তৈরি হয়। এটাও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। আসলে যাদের সাথে এই ধরনের সমস্যা শুরু হয় তারাই বুঝতে পারে কতটুকু ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা চাই না এরকম কারোর সাথে ঘটুক। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, ঈদের একদম পরপর সময়ে আপনাকে ঘটনা পাঠালাম
যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচার করবেন, আর যদি সিলেক্টেড হয় সেটাও কিন্তু জানাবেন। তো রাসেল ভাই, এই ঘটনাটা আসলে আমাদের গ্রামের একটা ঘটনা। আমি আপনাকে বলেছি যে আমি গ্রামে থাকি। যাই হোক, গ্রামের একদম মানে শেষ মাথায় একটা বিশাল পুরনো বটগাছ আছে আমাদের গ্রামের আর কি। গ্রামটা আমাদের অনেক ভালো শান্তশিষ্ট একটা গ্রাম, কিন্তু এই বটগাছটা নিয়ে মানে অনেক অনেক কাহিনী, এত কাহিনী, এত কাহিনী, যেই কাহিনীগুলো আসলে বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। কেউ কেউ আসলে প্রমাণ দিতে পারেনি, কিন্তু কেউ আবার এই যে কাহিনীগুলো যে হয় এগুলো আবার অস্বীকারও করতে পারেনি। আচ্ছা, যাই হোক, যেই কাহিনীটা আসলে আমার সঙ্গে ঘটেছে সেই কাহিনীটা আমি আপনাকে বলছি। তো রাসেল ভাই, মানে এই বটগাছটা এলাকার শেষ মাথা হলেও এই বটগাছটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা কিন্তু আমাদের এলাকার খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আমাদের গ্রামে খুব সহজে ঢুকে যেতে পারেন। আবার যদি অন্য একটা রাস্তা দিয়ে আসেন তাহলে আপনার প্রায় 15-20 মিনিট সময় বেশি যাবে। তো অনেক সময় মানুষ শর্টকাটের জন্য এই রাস্তাটা ধরে, আর এইখানেই সমস্যাটা বেজে যায়। যাই হোক, আমি একদিন আসলে আমাদের এলাকায় একটা কনসার্ট ছিল, এই কনসার্টটা শেষ করে সব বন্ধুরা চলে গেছে আমার বাড়ির শেষ মাথায়। তো আমি এখন যাব। তো আমার তো মনের মধ্যে ওইরকম কোনো ভয় নেই যে জিন ভূত বা এগুলো তো আমি বিশ্বাস করি না, কারণ কখনো কেউ প্রমাণ দিতে পারেনি এমন কাহিনী। তো আমি কি করলাম, আমি সোজা সেই শর্টকাট রাস্তাটা দিয়ে মানে বটগাছের পাশ দিয়ে মানে আমি যেতে চাই। যখন বটগাছের আশেপাশে আসতেছি দেখলাম যে জায়গাটা একদম নিস্তব্ধ, শুধু বাতাসের পাতা হালকা লড়তেছে এরকম শব্দ আমার মনে হচ্ছে। গাছটার কাছে আসতেই হঠাৎ আমার মনে হলো যে বাতাসটা মানে একটু জোরে আর একটু ঠান্ডা বাতাস, বৃষ্টি হওয়ার পর যেই বাতাসটা আমরা পাই এরকম একটা বাতাস আমার কাছে লাগতে শুরু করলো। তো আমি একটু ঘাবড়ে গিয়ে জোরে হাঁটতে শুরু করলাম, একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। তো তাড়াতাড়ি যখন হাঁটতে শুরু করলাম ঠিক তখনই গাছের উপর দিকে আমি তাকালাম, দেখলাম যে দড়ির মতো কিছু একটা লড়ছে আর সেটা শব্দ করছে। আমি আসলে চোখ দিয়ে দেখাতে মানে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি এটা কী দেখতেছি। আর গাছের মধ্যে হঠাৎ করে দড়ির মধ্যে ঝুলতেছে, মানে বুঝতে পারতেছে না কিছু। তারপর গাছের একটা মোটা ডালের সাথে কিছু একটা ঝুলছে, লাইক লাশ টাইপের একটা কিছু ঝুলছে। আমি প্রথমে আসলে এই জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু আমার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল দিয়ে আমি টর্চ দিয়ে আমি আর কি ওটা দেখতে চাচ্ছিলাম, মানে ওটাকে আর কি ফোকাস করার চেষ্টা করতেছিলাম। কিন্তু আসলে মানে আমি যখন টর্চের আলো ফেলতেছি তখন আমি জিনিসটা দেখতেছি না, কিন্তু যখন আমি মানে মানে এমনিতেই দেখতেছি তখন আমার এমন মনে হচ্ছে যে আমার চোখের জ্যোতি আর কি বেশি বেড়ে গেছে। যাই হোক, তারপর আমি আরেকটু কাছাকাছি গেলাম, কাছাকাছি গিয়ে দেখলাম যে সেটা একটা মানুষের দেহ, গলায় দড়ি, মাথা নিচু, আর পুরো শরীরটা হালকা হাওয়ায় দুলছে। যেমন নাকি একটা জিনিস যদি আপনি মানে লম্বা দড়ি বেঁধে ঝুলাই দেন যেরকমভাবে দুলবে সেরকমভাবে দুলছে আর কি। আমার এটা দেখার পর রাসেল ভাই আসলে কি বলবো, ওই অবস্থাটা আমার একদমই মানে আমি ঠিক রাখতে পারতেছি না। তারপর আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু দেখলাম মানে দেহটা আমার আর চলতেছে না। তো তারপর আমি যখন আর কি সামনে মানে ওই যে লাশটা দেখতে দেখতেই আমি মানে পিছনে যাচ্ছি, দেখলাম যে একটা সময় দেখলাম যে ওই লাশটা আর দুলছে না। তো দুলছে না, আমি চোখ একটু বুঝিয়ে আবার পরিষ্কারভাবে দেখলাম যে এই যে মানে কিছুক্ষণ আগে যেটা লাশটা দুলছিল সেই লাশটা এখন উপরে ভেসে ভেসে আমার দিকে আসতেছে। আমি তো কোনোভাবেই নিতে পারতেছি না। আমি আলহামদুলিল্লাহ সূরা, তারপর হচ্ছে সূরা ইখলাস আর অন্যান্য সূরা পড়া তেলাওয়াত করছি। তারপর একটু পর মানে একটা
আওয়াজ আসতেছে, এরকম ভূতুরে একটা আওয়াজ, এই পথে কেন এলি, তুই কেন এই পথে আসলি? আমি আর কিছু না ভেবে একদম মাথাটা ঘুরিয়ে এমন জোরে একটা দৌড় দেই, পিছনে তাকানোর আর আমার কোনো সাহস হয়নি। তারপর একদম আমি সোজা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর পরের দিন সকালে লোকজন নিয়ে আমি সেখানে গেলাম। সবাই খুঁজলো, দেখলো যে আসলে সেখানে কিছুই নেই, কোনো দড়ি নেই, কোনো লাশ নেই, কোনো রক্ত নেই, কোনো কিছুই নেই, স্বাভাবিক একটা গাছ। আর যে আমি যেখানে দেখছিলাম যে দড়িটা ঝুলে আছে, সেই জায়গাটায় যে আমি আসলে মানে একটা দিব, কি বলে, মানে দাগ তো থাকার কথা ছিল, দাগ থাকবে, তো সেরকম কোনো দাগও নেই। যে আমি মানে মানে আমার রীতিরীতি এখন মনে হচ্ছিল যে সেটা আমি কোনো স্বপ্ন দেখেছি। কিন্তু রাসেল ভাই, আপনি বিশ্বাস করেন, আমি সেই রাতে যেটা দেখেছি সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। আর আমি এই জিনিসটা আসলে কখনো ভুলতে পারবো না, এটা বলাও সম্ভব না। আসলে এই জায়গাটা আমাদের এলাকার অনেকেই চেনে, হয়তো আপনাকে লোকেশন দিলে আপনিও চিনবেন, বাট আমি চাচ্ছি না লোকেশনটা দিতে, কারণ এটা অনেক বেশি মানে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে যেতে পারে। যাই হোক রাসেল ভাই, আমি আশা করি যে এই ঘটনাটি ভালো লেগেছে, কারণ মানে এটা আমার একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। তো রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইরকম অনেক ঘটনা আমার কাছে আছে, আমি প্রতিদিন চেষ্টা করবো একটি করে ঘটনা পাঠার, যদি আজকের ঘটনাটি আপনি সিলেক্ট করেন। তো প্রিয় লিসেনার্সদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের গল্পটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিশেষ করে রাসেল ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, সবাই ভালো আছেন। আশা করি আপনারা ঈদগুলো খুব ভালোভাবে উদযাপন করেছেন। আজকে যারা যারা আমাদের ঘটনাগুলো শুনলেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। যারা আমাদের এই চ্যানেলে অনেক দিন ধরে আছেন, আমাদের চ্যানেলের প্রতিটা ঘটনা, মানে ম্যাক্সিমাম ঘটনাগুলো শুনেছেন, আমি বলবো আপনারা তো অবশ্যই জানেন যে আমি কীরকম ঘটনা তৈরি করি আপনাদের জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই ঘটনাগুলো তৈরি করার পাশাপাশি আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আপনাদেরকে বলবো, আপনাদের ভালো লাগে এমন ঘটনাগুলো কমেন্ট করে জানান। আমরা প্রতিনিয়ত আপনাদের সেই কমেন্ট অনুযায়ী সুন্দর সুন্দর ভয়ঙ্কর সকল ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত 10টায় আপলোড করব। আপনারা যারা যারা ভূতহীন শুনতে ভালোবাসেন বা ভূতহীনের সাথে অনেক দিন ধরে আছেন, তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করে দেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনা বানিয়ে যাচ্ছি এবং বানাবো। বিভিন্ন জায়গায় কালেক্ট করছি ঘটনাগুলো এবং বিভিন্ন জায়গায় বাছাই করেও আপনারা তুলে ধরবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।